ডেটাবেজের মধ্যে দুইটা টেবিল ছিল, একটা ছিল হলো ইউজার ইনফো আর একটা ছিল ডিপার্টমেন্ট টেবিল। ঠিক আছে, তো আজকে ফার্স্ট ইউজার ইনফো টেবিলটা নিয়ে আমি কাজ করব। ইনিশিয়ালি ইউজার ইনফো টেবিলটা নিয়ে কি কাজ করব, যে ইউজার ইনফো টেবিলের ডাটা ইউজ করে কিভাবে লগ ইন করা যায়। ঠিক আছে, তো আমাদের লগ ইন সিস্টেমটা আমরা বানাবো কিভাবে, যে আমাদের ইমেল আর পাসওয়ার্ড মিলে হলে অথেন্টিকেট হবে। অথেন্টিকেট হওয়ার পর ও কোন টাইপের ইউজার সেটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম লোড হবে। স্টুডেন্ট হলে স্টুডেন্টের জন্য আলাদা ফর্ম লোড হবে, আর এমপ্লয়ি হলে এমপ্লয়ির জন্য আলাদা ফর্ম লোড হবে। ঠিক আছে, তো এটা করার জন্য বেসিক্যালি আগে একটা লগ ইন ডিজাইন করা লাগবে নিশ্চয়ই। তো রাইট বাটন ক্লিক করবো প্রজেক্টের উপরে, করে কি করব, অ্যাড নিউ আইটেম দিব, উইন্ডোজ ফর্ম, নাম দিলাম লগ ইন ফর্ম, অ্যাড দিলাম। দেন আমি রেজিস্ট্রেশন ফর্ম পেজ থেকে ডিজাইনটা একটু কপি করে নিয়ে আসি, কপি করে আইনা বসায় দিলাম ডিজাইনটা। কি কপি হয়েছিল, কন্ট্রোল সি, একটা মিনিট, কন্ট্রোল সি বি আসছে। লাস্ট বার কি হয়েছিল কে জানে। আচ্ছা, এটা একটা ইমেল আসলো রেজিস্ট্রেশন ফর্ম থেকে, আরেকটা কপি করে নিয়ে আসছিল, পাসওয়ার্ড কপি পেস্ট। ইমেল পাসওয়ার্ড আর কি লাগবে, ওয়ালাইকুম আসসালাম। আর একটা বাটন লাগবে কিসের জন্য, লগ ইনের জন্য। ঠিক আছে, এটাকে আমি সেন্টার স্ক্রিন করে দিচ্ছি। কিভাবে করে, স্টার্ট পজিশন থেকে সেন্টার স্ক্রিন, এটার ম্যাক্সিমাইজটাকে আমি ফলস করে দিচ্ছি যাতে এটাকে বড় না করা যায়। আর program.cs ফাইলে এটাকে আমি ফার্স্ট পেজ বানায় দিচ্ছি যাতে আমার এই পেজটাই বারবার আসে রান করলে। তো এখন যদি আমি রান করি, আমার লগ ইন ফর্মের ডিজাইনটা হয়ে গেল। তারপরে এখানে কি করতে হবে, এখানে ইউজার যা লিখবে সেই ডাটাটা আমাকে সবার ফার্স্টে কোড বিহাইন্ডে ফেচ করা লাগবে। দেন ওইটার উপর কি করব সেটা হলো পরের কাহিনী। আচ্ছা, ফেচ করব কিভাবে, লগ ইনের উপর ক্লিক করি, ফেচ করি কিভাবে, ভেরিয়েবল নিয়ে নেই স্ট্রিং ইমেল ইকুয়াল টু, কি করব, আমার এই কন্ট্রোলটার নাম txt ইমেল, সো আমি কি দেব, txt ইমেল ডট টেক্সট, তারপরে স্ট্রিং পাসওয়ার্ড ইকুয়াল টু কি দেব, txt পাস ডট টেক্সট। এখন আমি যেহেতু কি করতে যাচ্ছি, যে এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমার কোনো ইউজার আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে যাচ্ছি, তাহলে আমার সবার ফার্স্টে একটা কি করতে হবে, একটা সিলেক্ট কুইরি চালাইতে হবে। কোন টেবিলের উপরে, ইউজার ইনফো টেবিলের উপরে সিলেক্ট কুইরি চালাইতে হবে। আচ্ছা, এর আগে যে ওই কুইরি গুলো চালাইছি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার চালাইছি উইদাউট আ কন্ডিশন, বাট এবার আমার কন্ডিশন চলে আসতেছে। কি কন্ডিশন চলে আসতেছে, যে ইউজার ইনফো থেকে আমি সব ডাটা চাচ্ছি না, এই ইমেল মানে ইউজার যে ইমেলটা দিবে এবং পাসওয়ার্ডটা দিবে সেটা দিয়ে যে ডাটাটা আছে সেই শুধুমাত্র ওই ডাটাটাই আমি চাচ্ছি নাকি। আচ্ছা, আসেন এখানে কুইরিটা লেখার আগে আমি সবসময় বলছি না, এখানে কুইরিটা লিখে আসবো আমরা। সো নিউ কুইরিতে যাই, যে একটা কুইরি লিখে আসি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো। এটা দিলে কি হবে, সব ডাটা লোড হবে, বাট আমার সব ডাটা দরকার নেই। আমার দরকার হলো ওই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যেটা আছে। তাহলে আমার একটা কন্ডিশন বসাইতে হবে। কন্ডিশন বসাই কি দিয়ে, ওয়্যার কিওয়ার্ড দিয়ে নাকি, ওয়্যার ইমেইল ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল টু সিঙ্গেল কোটেশন, এর মাঝখানে ভ্যালু বসবে না। ফর নাও আমি ফিক্সড ভ্যালু বসায় দিচ্ছি,
দেখার জন্য যে কুইরিটা ঠিক মতো কি করে কিনা, কাজ করে কিনা। এক্সিকিউট দিলাম। যদি ইমেল পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে কয়টা রো আসবে সবসময়? একটা রোই আসা উচিত না। এই আরেকটা জিনিস এটা মাথায় রাখেন, আমার ইমেলটা তো ইউনিক হইতে হবে, বা ইমেল লগ ইন যখনই করতে যাবো আমার এমন কোন জিনিস, দুই জিনিসের কম্বিনেশন করতে হবে যেটা কারণে সেই রোটা কি হবে, ইউনিক হবে। আমি যদি নাম আর পাসওয়ার্ড দিয়ে কম্বিনেশন করতে যাই, নাম অনেকেরই সেম হইতে পারে, সো এটা দিয়ে তো করা উচিত হবে না। তো আমি এমন জিনিস চুজ করবো যেটা দিয়ে আমার কম্বিনেশন কি হবে, ইউনিক হবে। আর ইউনিক হইলে সবসময় কি হবে, যদি কারেক্ট ইনফরমেশন দেয় রো একটাই আসবে। সো এই কুইরিটা নিয়ে আমি এখন কোথায় চলে যাব, কপি করি, এই কুইরিটা নিয়ে যাব আমার কোডের মধ্যে। আমি স্ট্রিং কুইরি নামে একটা কি দিব, ভেরিয়েবলের মধ্যে আমার এই ডিজায়ার্ড কুইরিটাকে কি করব, স্টোর করব। আচ্ছা, স্টোর করার পর এই সারা জীবন জে এন জেই আসবে না আমার এই ভেরিয়েবলের মধ্যে যেটা আসবে ওইটা আসবে? সো একটা স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবল দিতে চাইলে কি দিতে হয়, সামনে ডলার দিতে হয় নাকি? তারপর এখানে কি করতে পারি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলের নামটা লিখে দিতে পারি। সিমিলারলি পাসওয়ার্ডের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাসওয়ার্ড লিখে দিলাম। কুইরি লেখা আমার শেষ। এই কুইরিটাকে এখন এক্সিকিউট করতে হবে, এবং এক্সিকিউট করলে কি পারবো, আমি ডাটা ব্যাক পাবো না। আচ্ছা, এই ডাটা ব্যাক পাওয়ার জন্য আমাদের মনে করে দেখেন আমরা কি করছিলাম লাস্ট ক্লাসে, একটা ক্লাস লিখছিলাম না এসকিউ সার্ভারের সাথে কমিউনিকেশন করে ডাটা ফেচ করার জন্য অথবা ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য। ডাটা ফেচ করার জন্য ডাটা অ্যাক্সেস ক্লাসের কোন মেথডটা ইউজ করি আমরা, গেট ডাটা মেথডটা ইউজ করি, যেটা আমাদের কি রিটার্ন করে, কি টাইপের ডাটা টাইপ রিটার্ন করে, ডাটা টেবিল টাইপের ডাটা টাইপ রিটার্ন করে। সো আমি এখানে সিম্পলি তাহলে কি লিখবো, var data equal to data access dot get data। এখানে কুইরিটাকে কি করে দিব, পাস করে দিব। আর আমি জানি ওই মেথডটা এমন ভাবে লেখা, এই কুইরিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি রিটার্ন করবে, নাল রিটার্ন করবে। সো আমি একটা চেক বসাই দিব যে ইফ ডেটা ইকুয়াল টু নাল হয় তাহলে আর ফার্দার কাজ করব না, এখান থেকে আমি ওকে কি করে দিব, রিটার্ন করে দিব, বের করে দিব। আর যদি নাল না আসে, সবার ফার্স্টে আমার কি চেক করতে হবে যে ওর মধ্যে রো কয়টা আসছে। রো যদি একটার বেশি আসে তার মানে কোনো প্রবলেম আছে, রাইট? কারণ আমি কি জানি, ইউনিক ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অবশ্যই রো একটাই আসবে। সো আমি এটা চেকিংটা করব কিভাবে, আমার যে ডাটা টেবিল আছে সেটার মধ্যে একটা প্রপার্টিস আছে যেটাকে বলা হলো রোস, যেটার মধ্যে কালেকশন অফ রোটা থাকে। ওইটার কাউন্টের উপরে আমি কি বসাবো, শর্ত বসাবো যে কাউন্ট যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে আমি ইউজারকে কি বলবো, মেসেজ বক্স ডট শো ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। আর এখান থেকে কি করে দিব, রিটার্ন করে দিব। আর রিটার্ন না হয়ে যদি নিচে আসি আমি, তার মানে কি, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, সবাই বুঝতে পারতেছি, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে। এখন কে লগ ইন করছে তার ফুল, আপাতত আমরা যেটা করি কোডটা, যে কে লগ ইন করছে তার ফুল নেমটা জাস্ট মেসেজ বক্সে শো করি। ওই টাইপের উপর ডিপেন্ড করে যে ডিফারেন্ট পেজে যাবো ওটা পরে আসতেছি, কে লগ ইন করছে এটাতে আসি না। কিভাবে আসবো, স্ট্রিং ফুল নেম ইকুয়াল টু, জিনিসটা হইলো আমাদের যে ডাটা টেবিলটা, আমাদের যে ডাটা টেবিলটা আছে, ডাটা টেবিলটা হইলে একটা 2 ডাইমেনশনাল অ্যারের মতো। কথা বুঝতে পারছিস, ডাটা টেবিল যে ভেরিয়েবলটা ওটা হলো 2 ডাইমেনশনাল অ্যারের মতো। 2 ডাইমেনশনাল অ্যারের মধ্যে কি থাকে, রো থাকে আর কলাম থাকে, রাইট? এবং এটার ইন্ডেক্সিংটা হয় কিভাবে, 0 1, রো এর হবে 0 1, কলামে যেমন আমি 4টা দিছি তাহলে কেমন হবে, 0 1 2 3। আচ্ছা, 2 ডাইমেনশনাল অ্যারে কলামের ইন্ডেক্সিংটা হয় 0 1 2 3 দিয়ে, আর রো এর ইন্ডেক্সিং হয় 0 1 দিয়ে। ডেটা টেবিলের ক্ষেত্রে রো এর ইন্ডেক্সিং যা আছে তাই আছে, সেম, কোনো সমস্যা নাই। বাট কলামের যে ইন্ডেক্সিংটা, সেই ইন্ডেক্সিংটা হয় হইলো আপনার টেবিলের কলামের নাম যেটা আছে সেটা দিয়ে। মানে কলামের যে ইন্ডেক্সিংটা, এই কলামের ইন্ডেক্সিং হবে হইলো মনে করেন আইডি দিয়ে, আর ফার্স্ট কলামটা আইডি না, সেকেন্ড কলামের ইন্ডেক্সিংটা হবে হইলো ফুল নেম দিয়ে। এগুলো পাচ্ছি কোথা থেকেও, ওই যে আমার টেবিলের মধ্যে কলামের নাম যেগুলো দেওয়া সেটা দিয়ে। তাহলে আমি যদি ফুল নেমটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করব,
ডেটা ডট রোজ অফ 0 আর কলামের এখানে কি দিব, আমি যেই কলামটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেকেন্ড হিসেবে তো কলামই দেয় নাকি, এখানে 1 2 না ইউজ করে কি করব, কলামের নাম যেটা আছে সেটা ইউজ করব। কলামের নাম আমার কি দেওয়া, ফুল নেম দেওয়া ডট টু স্ট্রিং। মেসেজ বক্সে জাস্ট শো করি, এবং আসেন রান করে দেখি যে আসলে যে লগ ইন করতেছে তার নামটা শো করে কিনা নাকি। আমি যদি এটাই নেই jnj @j আর পাসওয়ার্ড হলো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7, আমি আপাতত 7 এ রাখলাম, মনে করেন মানে ভুল পাসওয়ার্ড দিলাম, তখন যদি লগ ইনে প্রেস করি এই যে দেখেন ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড বলতেছে, কারণ আমি ভুল ইউজার নেম ইমেল আর পাসওয়ার্ড দিছি। আর যদি আমি কারেক্টটা দেই 8 দেই আর লগ ইনে প্রেস করি তখনও ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড বলতেছে। আচ্ছা আসেন একটু চেক করে দেখি কি সমস্যার কারণে এটা চেক করতেছে। আচ্ছা আপনাদের তো ডিবাগিংও দেখানো হয়েছিল না, না ভালো হয়েছে, এই সুযোগে ডিবাগিং দেখা দিই। আচ্ছা এই যে দেখেন ডিবাগিংটা আসলে কখন করবেন, যেমন আপনি জানেন যে আপনি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড যেটা দিবেন সেটা কারেক্ট দিবেন, বাট কোডের মধ্যে কোন জায়গায় যে সমস্যা হচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন, আপনি ডাইরেক্ট আউটপুটটা দেখতেছেন ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, কিন্তু এই যে এই লাইনগুলোতে কোন জায়গায় সমস্যা হয়েছে, কোন জায়গায় সমস্যার কারণে রোলসের নাম্বারটা ম্যাচ খাচ্ছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, লাইন বাই লাইন এক্সিকিউট করে দেখতে পারতেছি না। ডিবাগিংটাই হইলো এটা যে আমি কোডটাকে যাতে লাইন বাই লাইন কি করতে পারি, এক্সিকিউট করতে পারি। আচ্ছা সেটা যদি আপনি করতে যান, যেটা করতে হবে প্রোগ্রামটার যেই লাইনে আপনার প্রবলেম মনে হচ্ছে, যেমন লগ ইনের ফাংশনের মধ্যে তো আপনার প্রবলেম মনে হচ্ছে না, সো যেই লাইনটা আছে সেই ফার্স্ট লাইনটাতে আপনি কি করতে হবে, এই বাম পাশে সেটা ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখবেন এটা লাল কালার হয়ে যাবে। দ্যাট মিনস এখন যখন আমি লগ ইন বাটনটা প্রেস করব ও ডিরেক্ট প্রোগ্রামটা এক্সিকিউট না হয়ে এই লাইনে আইসা কি খেয়ে যাবে, স্টপ হয়ে যাবে, আপনার কমান্ড ছাড়াও নেক্সট লাইনে যাবে না। নরমালি কি হয়, আপনার কমান্ডের আশে বসে থাকে, আপনি বাটন প্রেস করেন পুরোটা এক্সিকিউট হয়ে যায় না, বাট ডিবাগিং এ আমি যেহেতু এটা ক্লিক করে রাখছি, এখন আপনি যখন লগ ইন প্রেস করবেন আপনার কমান্ড ছাড়া কি হবে না, নেক্সট লাইনে যাবে না। আচ্ছা নেক্সট লাইনে যাওয়ার কোডটা কি, F10 F10 যদি প্রেস করেন তাহলে নেক্সট লাইনে চলে যাবে, আর F11 প্রেস করলে কি হবে, ফাংশনের ভিতরে ঢুকে যাবে, ফাংশনের ভিতরে ঢুকে যাবে। এই কথাটা না বুঝতে আমি একটু পরে বুঝাচ্ছি, মানে প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন আমি এখন যদি লগ ইন প্রেস করি, এই যেখানে যদি লগ ইন প্রেস করি তাহলে দেখছেন এই যে প্রোগ্রাম এখানে স্টাক হয়ে গেছে, আপনাকে আউটপুট দিছে, কারণ ওই পর্যন্ত তো যাইতে পারেন না, প্রোগ্রাম এখানে স্টপ। সো আমি এখন যদি নেক্সট লাইনে যাইতে চাই, আচ্ছা এখন এখানে দেখেন এই এখানে থাকা অবস্থায় আপনি যখন মাউসটা ইমেল ভেরিয়েবলের উপর নিবেন এই মুহূর্তে ইমেল ভেরিয়েবলের ভ্যালু কত আপনাকে দেখায় দিচ্ছে, কত নাল, কারণ এই লাইনটা এখন এক্সিকিউট হয় নাই। এক্সিকিউট করি, এক্সিকিউট করার জন্য কি করতে হবে, F10 প্রেস করতে হবে। এবার যদি ইমেলের উপরে নেই দেখেন ইমেলের ভ্যালু কি দেখাচ্ছে, j@j, ঠিক আছে তাহলে, মানে এটাই তো আসা উচিত ছিল। আচ্ছা পাসওয়ার্ড এখন নাল দেখাচ্ছে, আমি যদি নেক্সট লাইনে নেই তাহলে পাসওয়ার্ড এখন কত দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি ইমেল আর পাসওয়ার্ড ঠিকই দিচ্ছি। আচ্ছা এবার দেখি আমার কুইরিটা কি জেনারেট হচ্ছে, Fn দিয়ে F10 দিয়ে নেক্সট লাইনে যাই, এবার কুইরিতে যদি দেখি, কুইরিতে দেখেন একটু বড় করে, আপনার যদি এটা ছোট লাগে সেক্ষেত্রে এই যে ভিউ এর এখানে প্রেস করলে বড় করে আসবে না, বাট এটা উইন্ডোর মধ্যে আসবে, যেখান থেকে আপনি কি করতে পারতেছেন, আপনি এই ভ্যালুটা কপি করে নিতে পারতেছেন নাকি। কপি করে নিয়ে লাভটা কি হচ্ছে, এই যে কুইরিটা জেনারেট হচ্ছে এই কুইরিটা আপনি কিসে চালাতে পারবেন, এসকিউ সার্ভার নিয়ে চালাতে পারবেন না, চালিয়ে দেখতে পারবেন না যে আমার যে কুইরিটা জেনারেট হচ্ছে সেটা কি ঠিক জেনারেট হচ্ছে কিনা। সো যাই আমি এসকিউ সার্ভারে যে রান করি, এক্সিকিউট দেই, এই ডাটা আসতেছে না, আসলেই তো পাসওয়ার্ড ভুল দিছি, পাসওয়ার্ড কি ছিল আসলে, ও 5 নাই, এর জন্য ভুল হচ্ছে। আর যাই হোক এই যে দেখছেন নিয়ে আসলেন কুইরিটা, আপনি কিন্তু খুঁজে পেয়ে গেলেন যে আপনার কি ভুল হচ্ছিল, আমি পাসওয়ার্ড তাহলে ভুলই দিচ্ছিলাম, তাহলে আমার কোডে কোনো সমস্যা নাই।
যেহেতু ডিবাগিং এ আছে একটু দেখি লাইন বাই লাইন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে আইসা দেখেন, এখানে আইসাও আপনি দেখতেছেন যে এই ফাংশন থেকে আরেকটা ফাংশনে কল করছে না। এখন এখানে যদি F10 প্রেস করেন, ও নরমালি কোথায় চলে যাবে? নেক্সট লাইনে চলে যাবে। বাট আপনার যদি ইচ্ছা হয় যে ফাংশনটা কল হইছে ওইটার ভিতরের কোডগুলো আপনি কি করবেন? লাইন বাই লাইন এক্সিকিউট করবেন। সেই ক্ষেত্রে আপনি F10 না প্রেস করে কি প্রেস করবেন? F11। এটা প্রেস করলে যে দেখেন ডাটা অ্যাক্সেসে গেট ডাটা ফাংশনের কাছে চলে গেছে। এখন হলুদ সাইনটা দেখছেন এখানে চলে আসছে। এখন এখানে আবার F10 প্রেস করে করে এখান থেকে আপনি লাইন বাই লাইন এক্সিকিউট করতে পারেন। আর কোন লাইন বাই লাইন এক্সিকিউট হওয়ার পর, যেমন আমি এখন আমার এরর খুঁজে পাইছি, তাইলে আমার লাইন বাই লাইন এক্সিকিউট করার দরকার আছে? আমি সিম্পলি কি করব, ওই যে যেখানে আমি এই যে লাল সাইনটা বসাইছিলাম, এই লাল সাইনটা কি করব, উঠাই দিব। আবার প্রেস করলে উঠে যাবে। আর তারপর এখানে কি করব, কন্টিনিউ প্রেস করব। তাইলে প্রোগ্রামটা আবার নরমালি কি করা শুরু করবে, এই যে রান করা শুরু করবে। বলতেছি ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। এবার তাহলে পাসওয়ার্ডটা আমি ঠিক মতো দেই। পাসওয়ার্ডের মধ্যে কি ছিল না, 5 ছিল না, কপি করে আনছি আমি। এবার যদি লগ ইন দেই, এই যে দেখেন জাহিদ হাসান দেখাচ্ছে, এই তো লগ ইন করছে নাকি? আচ্ছা, বাট আমার মেইন গোল তো এটা ছিল না যে কে লগ ইন করছে এটা দেখানো আমার মেইন গোল ছিল। আমার মেইন গোল ছিল কি, যে লগ ইন করছে তার টাইপের উপর ডিপেন্ড করে ওকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে রিডাইরেক্ট করব। যেমন আপনার স্টুডেন্ট হলে এক পেজে যান, আমরা এমপ্লয়িরা হলে আরেক পেজে যাই। দুজন কি সেম পেজ দেখি? দেখি না কিন্তু। তাহলে এইখানে যে আমরা ফুল নেম ফেচ করছি, এটা না করে ফেচ করা উচিত ছিল কি, কি ফেচ করা উচিত ছিল? টাইপ ফেচ করা ছিল। আচ্ছা, ফুল নেম ফেচ করে রাখছি, ফেচ করা থাকুক, আমি টাইপও ফেচ করি। রোজ টাইপ, ঠিক আছে। ইফ টাইপ ইকুয়াল টু কি হয়, কি কি আছে আমার? টাইপ আছে তো দুইটা না, স্টুডেন্ট হয় তাহলে আমি ওকে এক ফর্মে নিব, আর যদি অন্য কিছু হয় তাহলে ওকে আমি আলাদা ফর্মে নিব। লেটস আমার এখানে ফর্ম কি কি আছে, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আছে। যে স্টুডেন্ট হইলে লেটস আমি সেকেন্ড ফর্মে যাব, sf.show। আর কারেন্ট এই ফর্মটাকে কি করে দিব, হাইড করে দিব না? লগ ইন করার পর কি লগ ইন ফর্ম দেখায় রাখবো? আর যদি না হয় তাহলে কোথায় যাব, লেটস সে থার্ড ফর্মে যাব আবার। tf.hide না, সরি, this.hide। সো ভালো মতো দেখেন কোডটা, আবার আমি একটু রিভিউ দিচ্ছি। আমরা এখানে কি করতেছি, আমাদের মেইন গোল হইলো কি লগ ইন করা। লগ ইন করবো কিসের উপর ডিপেন্ড করে? ইমেল পাসওয়ার্ডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, লগ ইন যদি সাকসেসফুলি হয় তখন কি চেক করবো, যে লগ ইন করছে তার টাইপ কি। তার টাইপ যদি স্টুডেন্ট হয় তাহলে একটা ফর্মে নিয়ে যাব, যদি স্টুডেন্ট না হয় এমপ্লয়ি হয় তাহলে আরেকটা ফর্মে নিয়ে যাব। সো ওই গোল থেকে আমি, ওই গোলের কথা চিন্তা করে আমি আমার ডিজাইনে কি করছি, ইমেল আর পাসওয়ার্ড ইনপুট দেওয়ার একটা সিস্টেম করে দিছি, আর লগ ইন বাটন প্রেস করার সিস্টেম করে দিছি। ডিজাইন আমার ওকে। লগ ইনে প্রেস করলাম, সবার ফার্স্টে আমার দায়িত্ব কি, ডাটাটাকে ইউজার যা ইনপুট দিছে ওইটাকে ফেচ করে আনা। সো ফেচ করে দুইটা ভেরিয়েবলে আমি নিয়ে আসলাম। টিএক্সটি ইমেল এর ভ্যালু ইমেল ভেরিয়েবলে নিয়ে আসলাম, পাসওয়ার্ডের ভ্যালু পাসওয়ার্ডের ভেরিয়েবলে নিয়ে আসলাম। আচ্ছা, আনার পরে নরমালি আমরা জেনারেলি কুইরি লিখি কি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো, যখন সব ডাটা আমি ফেচ করতে চাই। বাট এবার তো আমি সবার ডাটা ফেচ করতে যাচ্ছি না, আমি কার ডাটা ফেচ করতে যাচ্ছি, যে ইমেল, যার ইমেল দেওয়া আছে এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দ্যাটস ওয়াই এবার সিলেক্ট স্টার ফ্রম ইউজার ইনফো করে একটা কন্ডিশন চলে আসছে। কন্ডিশন দেই কিভাবে, কুইরির মধ্যে হোয়ার কিওয়ার্ড দিয়ে। আচ্ছা, দেওয়ার পরে শর্ত কয়টা, দুইটা। সো ফার্স্ট শর্ত দিছি ইমেল ইকুয়াল টু, এই যে ইমেল ভেরিয়েবলের ভ্যালুটা যাতে বসে। তারপরে আবার এন্ড দিছি, কারণ আরেকটা কন্ডিশন আছে আমার, এন্ড পাসওয়ার্ড ইকুয়াল টু এই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভ্যালু। এখন আমরা কি জানি, যদি কারেক্ট ইমেল এন্ড পাসওয়ার্ড দেয় তাহলে অবশ্যই রো কয়টা আসা উচিত, ইউজার ইনফো থেকে কয়টা রো ব্যাক হওয়া উচিত, একটা রোই ব্যাক হওয়া উচিত। আচ্ছা, এখন আসেন আমার এই কুইরিটা কি করা দরকার, এক্সিকিউট করা দরকার। আমার যে ডাটাবেসটা আছে, ডাটাবেস সফটওয়্যারের সাথে কমিউনিকেট করে
এক্সিকিউট করে ডাটাটা আমার গেট করা দরকার। সেটার জন্য আমরা লাস্ট ক্লাসে কি করছিলাম, একটা ক্লাস লিখে ওইটার মধ্যে একটা ফাংশন লিখে রাখছি, কারণ একই কোড যাতে আমাদের বারবার না লেখা লাগে, একটা ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে কোডটা আমি লিখে রাখছি। আমি জাস্ট ওই ফাংশনটাকে কি করতে হবে, কল করতে হবে। সো আমি ওই ফাংশনটাকে কল করলাম, কল করার পর আমি জানি ও আমাকে কি রিটার্ন করবে, ডেটা টেবিল টাইপের একটা ডেটা রিটার্ন করবে। আর যদি আমার কুইরির মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে ও কি রিটার্ন করবে, নাল রিটার্ন করবে। দ্যাটস ওয়াই আমি এই ফাংশনটাকে কল করার পরে ফার্স্টে কি চেক করছি, যে ডেটা ইকুয়াল টু নাল কিনা। যদি নাল হয় তার মানে কোনো সমস্যা আছে, এখান থেকে আমি রিটার্ন করে দিচ্ছি। আর যদি না হয় তার মানে ইনফরমেশন আমার কাছে আসছে। আসার পরে আমি ফার্স্ট কন্ডিশন কি বসাইছি, যে ওর কাছে যে কয়টা রো আসছে সেটা তো আমি জানি একটা হওয়া উচিত। যদি একটা না হয় তাহলে আমি ওকে কি শো করে দিচ্ছি, ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। আর যদি একটাই হয় তাহলে নিচে চলে আসতেছি। নিচে চলে আসার পর আমি কি করতেছি, আমার যে একটা রো আসছে, একটা রো মানে ওটা কত নম্বর ইন্ডেক্স আছে, 0 নম্বর ইন্ডেক্স আছে, মানে রো হলো 0 নম্বর রোতে আছে। আচ্ছা, সেই রো নাম্বারটা থেকে কি করতেছি, ওর দুইটা কলামের ডাটা ফেচ করতেছি, একটা কি ফুল নেম আর একটা হলো টাইপ। যেটা লেখার ওয়ে হলো টু ডাইমেনশনাল অ্যারে যেভাবে লেখে, ডাটা ফেচ করতে হলে যেভাবে লেখে, এখানেও সেম ফরম্যাটেই লেখে। ঠিক আছে, আচ্ছা ফেচ করলাম। ফেচ করার পর আমি কি জানি, টাইপের মধ্যে আমার ডাটাটা চলে আসছে, মানে কোন টাইপের ও সেটা চলে আসছে। তো সেটার উপর আমি কন্ডিশন বসালাম, টাইপ ইকুয়াল টু যদি স্টুডেন্ট হয় সেকেন্ড ফর্মে চলে যাব। আরেক ফর্মে যাওয়ার কোড তো এটাই নাকি, ওটা একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং ওই অবজেক্ট দিয়ে শো মেথডকে কল করতে হয়। তারপরে হাইড করে দিছি, মানে লগইন ফর্মটাকে হাইড করে দিছি। আর যদি স্টুডেন্ট না হয়ে এলসে যায় তাহলে কোথায় যাবে, থার্ড ফর্মে চলে যাবে। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, নামটা যেহেতু ফেচই করছি, মেসেজ বক্সে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিই, যে মেসেজ বক্স ডট শো ওয়েলকাম প্লাস ফুল নেম। এখন আসেন, আমি যদি আইসা লগ ইন করি, আমি এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে নেই, যে পাসওয়ার্ড এটা কপি করে এখানে পেস্ট করে বসাই, লগ ইন দিলাম। ওর টাইপ হলো কি স্টুডেন্ট, লগ ইন দিলাম, দেখেন এই যে ওয়েলকাম জাহিদ হাসান বলছে, এবং ওকে দেওয়ার পর ও সেকেন্ড ফর্মের কাছে রিডাইরেক্ট হয়ে গেছে। এটাই তো হওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে আসেন আবার লগ ইন করি, কি দিয়ে, একটা এমপ্লয়ি দিয়ে লগ ইন করি, জাহিদ@যে, আর এটার পাসওয়ার্ড হলো 1234567 8। সো প্রোগ্রামটাকে আমি যদি আবার রান করি, জাহিদ, সরি কপি করি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পাসওয়ার্ড হলো 1234567 8, লগ ইন করি। দেখেন এবার দেখাচ্ছে ওয়েলকাম জাহিদ, যেহেতু ফুল নাম জাহিদ দেওয়া আছে, ওকে দিলাম, থার্ড ফর্মে চলে আসলো। সবাই বুঝতে পারছি লগ ইন প্রসেসটা? ভালো, বুঝতে পারলে তো আপনার বস। আচ্ছা, লগ ইন ফর্ম দেখাইছি, ডাটা ফেচ করা দেখাইছি, ডাটা ইনসার্ট করা দেখানো হয়েছে। ঠিক আছে, এখন যেটা আমি করব আপনাদেরকে, আমাদের এই প্রজেক্টে বা আপনাদের যে প্রজেক্টই হোক না কেন, আমাদের এই প্রজেক্টে যেমন ডিপার্টমেন্ট নামে একটা টেবিল রাখছি না, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, এই টেবিলের জন্য যেমন আপনাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টের মধ্যে কিন্তু বলা আছে একটা কমপ্লিট ম্যানেজার ভিউ বানাইতে হবে। রিকোয়ারমেন্ট আমি বলে দিছিলাম যে পার মেম্বার একটা কমপ্লিট ম্যানেজার ভিউ বানাইতে হবে। এটার মিনিং হইলো, যেমন আমার এখানে, আপনার এখানে যদি 10টা টেবিল হয় তাহলে আপনার 10টা কমপ্লিট ম্যানেজার ভিউ অবশ্যই হওয়া উচিত। যদি 5টা টেবিল হয়, কমপ্লিট ম্যানেজার ভিউ 5টা অবশ্যই হওয়া উচিত, কারণ যে কোনো একটা অ্যাডমিন তো অবশ্যই থাকবে যে সবকিছু করতে পারবে। ঠিক আছে, সো আমার দরকার, আমি আপনাদের এখন বানায় দেখাচ্ছি যে এই ডিপার্টমেন্টের জন্য বা এই ডিপার্টমেন্ট টেবিলের জন্য আমি একটা ফর্ম বানাবো, যেখানে ডিপার্টমেন্টের ডাটা আমি কি করতে পারবো, ভিউ করতে পারবো, ডিপার্টমেন্টের ডাটা আমি কি করতে পারবো, ডিলিট করতে পারবো, ডিপার্টমেন্টের ডাটা নতুন ইনসার্ট করতে পারবো, আবার আপডেট করতে পারবো। মানে একটা ভিউ এর মধ্যে এই ডিপার্টমেন্ট টেবিলে যত কিছু আছে সবকিছু হবে। আচ্ছা, সেটার জন্য আগে আমি একটা কি করব, অবশ্যই ডিপার্টমেন্ট নামে ফর্ম নিব। আর এইবার যে ফর্মটা ডিজাইন করব, সেই ফর্মটা ডিজাইন করার ট্রাই করব একটু রেসপন্সিভ ওয়েতে। কি ওয়েতে? রেসপন্সিভ ওয়েতে। রেসপন্সিভ ওয়েতে বলতে কি বুঝাচ্ছি, যেমন এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্মটাকে যদি আমি আনি,
এটাকে যদি লোড করি, এটা হলো আমার বেসিক ডিজাইন। এটাকে যদি আমি বড় ছোট করি, ডিজাইন কি হচ্ছে, এক জায়গায় পড়ে থাকতেছে, ঠিক আছে। এই যে ডান পাশে বাকি জায়গাটা খালি পড়ে আছে, দেখতে তো খারাপ লাগতেছে। হয় আপনি ম্যাক্সিমাইজ করা বন্ধ করে দেন, যে আপনি ফর্মকে রিসাইজ করতে পারবে না, অথবা যতটুকু সম্ভব ততটুকু কি করা ট্রাই করেন, ফর্মটাকে রেসপন্সিভ করা ট্রাই করেন, যে আপনার ডিজাইন বড় হইলে যাতে, সরি আপনার ফর্ম বড় হইলে যাতে ডিজাইনটাও কি হয়ে যায়, বড় হয়ে যায়। আচ্ছা, এইটা আমরা করব কিভাবে? এইটার জন্য আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো, এটাই আপনাদের ফলো করতে হবে এমন কোনো কথা নাই। বাট আমি যে ডিজাইনটা দেখাবো, যে আমি যে ডিপার্টমেন্টের জন্য ফর্মটা বানাবো, সেটাকে 4টা ভাগে ভাগ করব। কি ভাগে ভাগ করব? 4টা ভাগে ভাগ করব, এবং একটা ভাগকে আমি রেসপন্সিভ বানায় দিব, বাকিগুলাকে কি করে দিব, ফিক্স করে দিব। আর কোন ভাগটাকে আমি মানে কি কি জানি বলে রেসপন্সিভ বানাবো সেটাও বলে দিচ্ছি, যেটার মধ্যে আমার ডাটা গ্রিডটা থাকবে। আমার ডিপার্টমেন্টের ডাটা আমি যখন শো করতে যাবো, এটা তো আমার ডাটা গ্রিড ভিউ কন্ট্রোলই দেখাইতে হবে নাকি, এবং ওই কন্ট্রোলটাই যদি বড় ছোট হয় তাহলে অতটা খারাপ লাগবে না। বাট টেক্সট বক্স যদি ফর্মের সাথে এত বড় হয়ে যায়, ওটা তো দেখতে খারাপ লাগবে, রাইট? টেবিলটাও দেখতে খারাপ লাগে, বাট অতটা না যতটা টেক্সট বক্স বা অন্যান্য কন্ট্রোল দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। সো আমি কি করব, ডিপার্টমেন্ট ফর্ম নামে একটা ফর্ম নিলাম, এই যে আমার একটা ফর্ম, ঠিক আছে। এটার ডিজাইন যেটাই থাকুক না কেন, এটাকে আমি একটু প্রপার্টিসে যাই, সেন্টার স্ক্রিনে নিয়ে আসি, ঠিক আছে। সেন্টার স্ক্রিনে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখেন আমি বলতেছি ফর্মটাকে ভাগ করব, 4টা ভাগে ভাগ করব। এই যে ভাগ করতে যে চাচ্ছি, সেটার জন্য আমাদের একটা টুল আছে, যেটাকে বলা হলো টেবিল লেআউট প্যানেল। কি বলা হয়? টেবিল লেআউট প্যানেল। এই যে প্যানেলটাকে যদি নিয়ে আসেন, এই যে আমার মাউসে ঝামেলা করে, প্যানেলটা নিয়ে আসেন, দেখেন প্যানেলের মধ্যে অলরেডি কয়টা ভাগ করা আছে, 4টা ভাগ করা আছে। আমার তো 4টা ভাগই লাগবে, সো আমার কোনো চেঞ্জেস অ্যাকচুয়ালি দরকার নাই। বাট আপনারা চাইলে কিন্তু 4টা ভাগ না, 6টা ভাগ, 7টা ভাগ, 8টা ভাগ, যে কটা ভাগ আপনি ইচ্ছা করতে পারবেন, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কিভাবে করবেন? আচ্ছা, সবার আগে এই যে প্যানেলটা দেখেন, এই প্যানেলটা কি পুরো ফর্মের জায়গাটা নিয়ে আছে, না শুধু একটু জায়গা নিয়ে আছে? একটু জায়গা নিয়ে আছে না? যেমন ফর্মটা বড় ছোট হইলে এই প্যানেলটা কি বড় ছোট হচ্ছে? দেখাই আমি, বড় ছোট হইলে প্যানেলে কোনো চেঞ্জেস আসতেছে? আসতেছে না। আচ্ছা, সবার ফার্স্টে যদি আমি এই কাজ করতে যাই, যে এই প্যানেলটা ফুল ফর্মের জায়গা নিয়ে রাখবে, এবং ফর্ম বড় ছোট হইলেও ওই প্যানেলটা কি হবে, বড় ছোট হবে। এটা যদি করতে চাই, এটাকে সিলেক্ট করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে একটা অপশন আছে ডক, প্রপার্টিসে একটা অপশন আছে কি, ডক। সেটাকে আপনি কি করে দিবেন, সেটা ইনিশিয়ালি নাম থাকে, সেটাকে ফিল করে দিবেন। এবং ফিল অংশটা হলো ওই যে মাঝখানে যে অপশনটা দেখতেছেন, দেখা যায়, ওটা প্রেস করলে ফিল হয়। এটা যদি ক্লিক করি, এই দেখেন প্যানেলটা কি হয়ে গেছে, পুরো ফর্মের জায়গায় নিয়ে গেছে। এখন যদি আমি ফর্মটাকে বড় ছোট করি, তাইলে ও বড় ছোট হচ্ছে। এখন কথা হইলো, ওই যে আমি আপনাদের বলছিলাম যে আপনারা চাইলে রো আরো বাড়াইতে পারেন। লেটস সে আপনার আরো একটা রো লাগবে, ঠিক আছে। তাহলে আপনি সিম্পলি জাস্ট কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই ছোট একটা আইকন আছে দেখা যায়, ও আইকনে ক্লিক করে এখানে একটা এই যে অ্যাড রো অপশন আছে, এটাকে কি করবেন, প্রেস করবেন। ওই যে দেখেন নিচে আরেকটা রো চলে আসছে, একদম ছোট্ট একটা রো চলে আসছে, বাট রো আসছে, কথা বোঝা যায়। এখন যে কটা প্রেস করবেন ওই কটা রো চলে আসবে। আবার অ্যাড কলামে প্রেস করলে কি হবে, যে কটা প্রেস করবেন ওই কটা চলে আসবে। সিমিলারলি রিমুভ লাস্ট রো প্রেস করলে কি হবে, আমার যে লাস্ট রোটা আসছে এটা আবার চলে যাবে। যেমন এটা প্রেস করি, লাস্ট রোটা চলে গেছে। আমার তো রো আর দরকার নেই, আমি 4টা ভাগে ভাগ করতে যাচ্ছি। বাট আমি যেটা চাচ্ছি, 4টা ভাগের মধ্যে, এখন দেখেন ফর্ম বড় ছোট করলে 4টা ভাগই কি হচ্ছে, রেসপন্সিভ হচ্ছে না, 4টা ভাগই সমানভাবে বড় ছোট হচ্ছে। আমি এইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র এই যে সেলটা, বাম পাশের এই যে নিচের যে সেলটা, এই সেলটাই কি হবে, বড় ছোট হবে, বাকিরা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, এইটা করার জন্য সবার ফার্স্টে আমার করতে হবে যে, যদি ভালো মতো চিন্তা করেন, তার মানে আমি বলতে পারি না আমার প্রথম রো এর হাইট ফিক্সড। আমি যদি বাম পাশের নিচের রোটাকে বড় ছোট করতে চাই, তাহলে আমি আরেক ভাষায় বলতে পারি না যে আমার উপরের রোটা কি হবে, ফিক্সড হাইটের হবে। উইডথের কথা কিন্তু বলতেছি না, হাইটটা ফিক্সড হবে। এটাকে কি করব, আবার ওই ছোট আইকনে যাব, এইখানে যে দেখেন একটা অপশন আছে এডিট রোস এন্ড কলামস। এখানে যখন যাবেন তখন আপনাকে কি করবে, আপনার কনফিগারেশন গুলো দেখাবে, যে যেই রো গুলা নিছেন
ওই রো গুলা ইগুলা কিভাবে দিয়ে রাখছেন, কি জানি বলে, সাইজটা কি হবে সেটা কিভাবে দিয়ে রাখছেন। রোসে যাই, দেখেন রোস এর মধ্যেও রো 1 এও কি দেওয়া 50% দেওয়া, রো 2 তেও কি দেওয়া 50% দেওয়া। দ্যাটস অল। ফর্ম বড় ছোট হলে দুজনে কি হচ্ছে, বড় ছোট যতটুকু জায়গা আছে 50% ভাগ করে নিতেছে। বাট আমি কি চাচ্ছি, আমার উপরে রোটা কি হোক, ফিক্সড হয়ে যাক, এটাই তো চাচ্ছিলাম। সো আমি সিম্পলি কি করব, রো 1 ক্লিক করব, পার্সেন্টেজের জায়গায় এবার কোথায় চলে যাব, অ্যাবসলিউটে চলে যাব। আর এখানে আমি লেটস সে হাইটটা 50 পিক্সেল দিতে যাচ্ছি। সো এখন যদি আমি ওকে প্রেস করি, দেখেন ওই জুটার হাইটটা 50 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে। এবং আপনি যদি এখন ফর্মটাকে বড় ছোট করেন, দেখেন ওইটার হাইট কিন্তু আর বাড়তেছে না, হাইট শুধু নিচের রোটারই বাড়তেছে, কারণ ওটাকে আমি অ্যাবসলিউট করে দিছি। সিমিলারলি আমি আবার বলতে পারি না, যেহেতু এটাকে আমি জাস্ট বড় ছোট করবো, ডান পাশের কলামটা ফিক্সড হয়ে যাবে, ডান পাশের দুইটা রোয়ের কলামে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আবার কোথায় যাব, এডিট রোস এন্ড কলামসে যাব। এবার রোস এর কাছে না যায় কলামে যাব। আচ্ছা, এবার কলাম 1 কে ফিক্স করব না কলাম 2 কে ফিক্স করব, ডান পাশের কলামটা হলো আমার কলাম 2। সো এইটাকে এবার কি করে দিব, অ্যাবসলিউট করে দিব। আর এইটার জায়গাটা আমি দিচ্ছি হলো লেটস সে 250 পিক্সেল। ওকে দিলাম, এই যে দেখেন ডান পাশেরটা কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল, বোঝা যায়। এখন এটাকে বড় ছোট করেন, জাস্ট কে বড় ছোট হচ্ছে, এই যে এই সেলটা যেটা সেটাই বড় ছোট হচ্ছে, ভাগ করছেন। সো এইবার দেখি যদি রান করি তাহলে কি আমি দেখতে পারবো ভাগটা। ও আচ্ছা, এই পেজ লোড হোক সেটা করতে লিখি নেই, ডিপার্টমেন্ট ফর্ম যদি রান করি ভাগ দেখা যায়, দেখা যায় না। টেবিল লেআউট প্যানেল অ্যাকচুয়ালি কি করে ব্যাকগ্রাউন্ডে থেকে 4টা ভাগ করে রাখছে, এখানে অ্যাকচুয়ালি কিন্তু 4টা ভাগ আছে, বাট আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, টেবিল লেআউট প্যানেলের উপর ডিরেক্ট আপনি ডিজাইন করতে পারবেন না। মানে আপনি এখানে একটা বাটন একটা টেক্সট বক্স বসাইলে ও বসবে না ঠিক মতো, ও কি থাকবে এক কর্নারে হয়ে যাবে। প্যানেলের উপর টেবিল লেআউট প্যানেলের উপরে শুধুমাত্র প্যানেল আইনা বসাইলেই ও কি করবে, ঠিক মতো কাজ করবে। সো আমার এই 4টার মধ্যে কি রাখবে, 4টা নর্মাল প্যানেল লাগবে। সো আমি টুল বক্সে যাব, নর্মাল একটা কি করব, প্যানেল নিব। এই প্যানেলটাকেও যদি আমি এখানে নেই, এখানে প্যানেলটাও যে একটা কর্নারে চলে গেছে, দেখছেন। বাট প্যানেলটাকে আমি কি করে দিব, এই প্যানেলটাকে আমি কি চাবো, যতটুকু জায়গা আছে পুরোটা জায়গা জুড়ে হোক। সো এইখানের ওই যে উপরে এই প্যানেলের উপরে যে ছোট অপশনটা আছে ওইখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন অলরেডি আছে, ডক ইন প্যারেন্ট কন্টেইনার, দেখতে পাচ্ছেন। সো এটা যদি ক্লিক করি, ওই প্যানেলটা ওই ফুল টেবিল লেআউট প্যানেলে ওই সেলটা যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে যাবে। তাইলে এখন যদি রান করি, অ্যাটলিস্ট উপরের ভাগটা বোঝা উচিত, দেখেন বোঝা যায় কিনা, উপরের ভাগটাও বোঝা যাবে না। কারণটা কি, কারণ প্যানেলেরও নিজস্ব কোনো ওরকম সত্তা নাই, মানে ডিজাইন নেই যেটা দেখে বোঝা যাবে। একমাত্র প্যানেলের যদি আপনি বর্ডার দিয়ে দেন তাহলেই বোঝা যাবে। যেমন এই প্যানেলের প্রপার্টিসে যায় আমি যদি বর্ডার স্টাইল নানের থেকে বর্ডার স্টাইল ফিক্সড সিঙ্গেল করে দেই, এবার দেখেন যদি আমি রান করি, এখানে যে একটা প্যানেল আছে এই যে দেখছেন বোঝা যাচ্ছে। বাকিগুলো প্যানেল দিই নেই, ভাগ আছে কিন্তু বোঝা যাচ্ছে না। সিমিলার প্যানেল কি বাকি 4টা সেলেও লাগবে না। সো এটা এই প্যানেলটাকে আমি সিলেক্ট করি, কপি করি, কপি করার পর কোথায় পেস্ট করব, এখানে পেস্ট করব একটা, এখানে একটা পেস্ট করব, এখানে একটা পেস্ট করব। 4টার মধ্যে 4টা প্যানেল দিয়ে দিলাম, কি টাইপের প্যানেল দিয়ে দিলাম, বর্ডারওয়ালা প্যানেল দিয়ে দিলাম। এবার যদি রান করেন, দেখেন আমার ফর্মটা 4টা ভাগ হয়ে গেছে। এবং আমি এটাকে যদি বড় করি, বাকি সব ফিক্স থাকতেছে, বাট এই সেলটাই শুধুমাত্র কি হচ্ছে, বড় ছোট হচ্ছে, বোঝা যায়। তাহলে আসেন আমি আমার ডিজাইনটা একটু কমপ্লিট করি। এন্ট্রি দিব কিভাবে, ডাটা লোড করব কিভাবে, পরে আসেন। আমি কি বলতেছি, এই ফর্ম থেকে আমি কি করতে পারবো, নতুন এন্ট্রি দিতে পারবো, ডিলিট করতে পারবো, তারপর আবার কি করতে পারবো, রিফ্রেশ করতে পারবো নাকি। মানে ডাটাটা একবার লোড হওয়ার পর আবার লোড করতে হইতে পারে না। এমন সময় হয় না আপনাদের রেজিস্ট্রেশনে হয় না যে আগের থেকে সেকশন লোড হয়েছিল, পরে আবার একটু আপডেট হয়েছে, নতুন একটা সেকশন ওপেন করছে, বা কেউ বাইরে হয়ে গেছে দেখে সেকশন অ্যাভেলেবল হয়ে গেছে, তখন রিফ্রেশ করা লাগে না। সো আমার এখানেও আমার এই যে অ্যাকশন গুলো, আচ্ছা নতুন ক্রিয়েট করব, ডিলিট দিব, রিফ্রেশ করব, আরেকটা কি করব, সেভ দিব না, আমার ডেটাটাকে সেভ করব না। তাহলে আমার 4টা অ্যাকশন লাগবে না, 4টা অ্যাকশনের জন্য তাহলে কি লাগবে, 4টা বাটন লাগবে নাকি। সো আমি বাটন নিয়ে আসি 4টা, কপি করি, একটা বাটনকে একটু
সুন্দর করে কি করি, ডিজাইন করি। ডিজাইন করা বলতে কি, ফন্টটাকে একটু ঠিক করে দেই, লেটস সে ক্যালিব্রি দেই 12 করে দেই, ওকে দেই, ঠিক আছে। বাটনের টেক্সট কি হবে, নিউ। তো এই সেম জিনিসটাই জাস্ট কয়বার কপি পেস্ট করব, আরো কয়টা লাগবে বাটন, 3টা বাটন লাগবে নাকি। সেভ বাটনটা আমি এখানে দিচ্ছি কারণ আমার এডিটেবল ভিউ দিব হলো ডান পাশে, নিউ ডিলিট। সো এটাকে আমি দিচ্ছি হইলো, দেখেন ডিজাইনটা কিন্তু আমি আমার নিজের মতো করে চিন্তা করে ডিজাইন করতেছি, ঠিক আছে। আপনি চাইলে অন্যভাবে ডিজাইন করতে পারবেন, বাট রিকোয়ারমেন্ট হইলো একটা পেজে এই সব অপশন থাকা লাগবে। ডিলিট, তারপরে কি রিফ্রেশ, আর এখানে কি হলো সেভ বাটন। আচ্ছা, তাহলে এই 4টা বাটন প্রেস করলে আমার 4টা অ্যাকশনের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মটাতে আসার সাথে সাথে আমি ডিপার্টমেন্টে অলরেডি এক্সিস্টিং কি কি ডাটা আছে সেই ডাটাগুলো দেখতে যাব না, সেই ডাটাগুলো তো আমি দেখতে যাবো নাকি। না দেখলে আমি এডিট করব কিভাবে, মানে আপডেট করব কিভাবে, অথবা নতুন এন্ট্রি দিব কিভাবে। সো টেবুলার যে ডাটাটা আছে সেটা যদি টেবুলার ফরম্যাটেই দেখতে চাই তাহলে আমার কি লাগে, ডাটা গ্রিড ভিউ টাইপের একটা কন্ট্রোল লাগে নাকি। সো টুল বক্স থেকে কি আনবো, একটা ডাটা গ্রিড ভিউ এনে কোথায় বসাবো, এই যে এই সেলটাতে বসাবো। আচ্ছা, এই সেলে বসানোর পর কি করব, আমরা জেনারেলি কি করি, আমি যখনই আপনাদের গ্রিড ভিউ দেখেছি আমি কিন্তু এইভাবে দেখেছি যে আমি গ্রিড ভিউ থেকে কোনো অপশন দিব না, মানে এডিট আপডেট ডিলিট করার জন্য গ্রিড ভিউ থেকে আমি অপশন দিব না, বাট আমি অপশন দিব অন্যভাবে। সো এখান থেকে আমি এনেবল এডিটিং ডিলিটিং বাদ দিয়ে দিব। আর আরেকটা আমি কি চাচ্ছি, এই যে আমার যে কন্ট্রোলটা আসছে এই কন্ট্রোলটাই ফুল সেলের কি নিবে, জায়গা নিয়ে নিবে। তাহলে কি করব, সিম্পলি এটাতে ক্লিক করে এই যে দেখেন একটা অপশন আছে ডক ইন প্যারেন্ট কন্টেইনার, এটা প্রেস করলে কি হয়ে যাবে দেখছেন, ওই কন্ট্রোলটা ওই পুরো প্যানেলটা জায়গা নিয়ে নিছে। আচ্ছা, তারপরে আমরা ডাটা গ্রিড ভিউ আনার পর কি করতাম, কলামগুলো আমার ফিক্স করে দিতাম না, যাতে আমি কলামের সাইজ কোনটার কত হবে সেগুলো কি করতে পারি, নিজে ম্যানিপুলেট করতে পারি। সো আমার ডিপার্টমেন্টের মধ্যে আছে কয়টা কলাম আগে সেটা দেখে নিতে হবে, কয়টা কলাম আছে, আইডি, টাইটেল, ডেসক্রিপশন। সো লেটস সে আমি এই টেবিলের মধ্যে 3টা ইনফরমেশনই দেখাবো, তাহলে আমি কি করব, এখানে সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর কি যাব, অ্যাড কলাম অপশনের কাছে যাব নাকি। সবার ফার্স্টে কি করতে হবে, কলামগুলো অ্যাড করতে হবে, যে কয়টা কলাম অ্যাড করতে চাই। সো ডিজিভি আইডি, আচ্ছা এখানে কি করতে হয়, হেডার টেক্সটে কি বসাইতে হয়, আমি উপরে কলামের নামটা যেটা দেখতে যাচ্ছি নাকি, লেটস সে রেফ অ্যাড, তারপরে কি করব ডিজিভি টাইটেল অ্যাড, তারপরে কি করব ডিজিভি ডেস্ক, হেডার টেক্সট দিব কি ডেসক্রিপশন অ্যাড, ক্লোজ দিলাম। এগুলোতে আমার শুধুমাত্র কি হইলো, কলামগুলা মাত্র ক্রিয়েট হইলো, বাট এই কলামে আমার টেবিলের কোন রোটার ডাটা আইনা দেখাবে। যেমন ফার্স্ট কলামটার নাম দিছি কি রেফ, আমার টেবিলে রেফ বলে কোনো কলাম আছে, টেবিলে কলাম কি আছে, আইডি কলাম আছে, আইডি কলামের ডাটা যেহেতু এখানে দেখাতে যাচ্ছি ওই কনফিগারেশন গুলো করতে হবে। তারপরে দেখেন টাইটেল আর ডেসক্রিপশনে কলামের উইডথটা কি হয়ে আছে, ছোট হয়ে আছে। আমি এগুলোকে চাই যে যতটুকু জায়গা আছে ওই জায়গাটাকে যাতে কি করে নেয়, শেয়ার করে নেয়। এই কনফিগারেশন গুলো করতে হবে। এই কনফিগারেশন গুলো আমরা কোথা থেকে করি, এই সেম জায়গায় এবারে অ্যাড কলামের জায়গায় কোথায় চলে যাব, এডিট কলামে চলে যাব। ফার্স্টে রেফ আসছো, রেফের উইথ যা আছে তাই থাকবে। জাস্ট আমি এটা বলতে চাচ্ছি কি রেফের মধ্যে আমার টেবিলের কোন কলামটাকে দেখাবে, মানে আমার এই ডিপার্টমেন্ট টেবিলের কোন কলামটাকে দেখাবে, আইডি কলামটাকে দেখাবে। সো ডাটা প্রপার্টি নাম যেখানে নাম আছে সেখানে আমার কি করতে হবে, আইডি লিখে দিতে হবে, আর কোনো চেঞ্জেস করব না। এরপরে আসি টাইটেল, টাইটেলের মধ্যে আমার এই ইসের কোন কলামকে দেখাবো, টাইটেলকেই দেখাবো। সো ডাটা প্রপার্টি নামের জায়গায় কি করব, টাইটেল করে দিব। আচ্ছা, আরেকটা কি যাচ্ছিলাম, যে টাইটেল কলামটা কি করবে, ডাটা গ্রিড ভিউ এর মধ্যে যতটুকু বাকি জায়গা আছে ওই জায়গাটাকে পুরোটা ও ফিল করে দিবে। সেটার জন্য কোথায় যেতে হয়, নিচে যে অটো সাইজ মোডের জায়গায় নট সেটের জায়গায় কি করতে হয়, ফিল করে দিতে হয়। আচ্ছা, এরপরে আসবো কিসে, ডেসক্রিপশনে।
ডেসক্রিপশনও ডাটা প্রপার্টি নেম আমার সেট করব কি ডেসক্রিপশন। আর এখানে অটো সাইজ মোডের মধ্যে কি করব, এইটাকেও আমি ফিল করে দিলাম যে বাকি যতটুকু জায়গা আছে যাতে এই দুইজন শেয়ার করে নেয়। সেখানে ফিল দিলাম, দেখেন ডিজাইনের অবস্থা কি ছিল। আর এখন আমি ওকে প্রেস করে ডিজাইনটা কি হয়ে যাচ্ছে বুঝা যায়? কথা বুঝতে পারছেন? যেহেতু আমি আমার টেবিলের মধ্যে এডিট করার অপশন দিচ্ছি না বা নিউ এন্ট্রি দেওয়ার অপশন দিচ্ছি না, তো ইউজারকে একটা এডিটেবল কন্ট্রোলও দিতে হবে না ডিপার্টমেন্টের এই ইনফরমেশন গুলা লেখার জন্য। যেমন রেজিস্ট্রেশন ফর্মে আপনারা দিছিলেন না, এই যে এডিটেবল ফর্ম দিছিলেন না, যেখানে ইউজার লিখে সেভ প্রেস করতে পারতো বা সাবমিট দিতে পারতো। তো ওইরকম ডিপার্টমেন্টের জন্য তো এডিটেবল কন্ট্রোল লাগবে, যেখানে ইউজার কি করতে পারবে, নিজে এসে লিখতে পারবে। কয়টা কন্ট্রোল লাগবে? আমার এখানে কলাম আছে কয়টা? তিনটা। তাহলে আমার ডান পাশের যে জায়গাটা রাখছিলাম এই জায়গাটাকে আমি এখন তিনটা এডিটেবল কন্ট্রোল দিব, যেখানে ইউজার কি করতে পারবে, এন্ট্রি দিতে পারবে। সো টুল বক্সে যাই, একটা লেভেল নেই, নিলাম, লেভেলের প্রপার্টিটা হালকা একটু চেঞ্জ করে দিই, ক্যালিব্রি 12, লেটস বোর্ড করলাম, ওকে দিলাম, এখানে আইডি দিলাম, কোলন দিলাম। আচ্ছা, এর নিচে কি লাগবে আমার? টেক্সট বক্স লাগবে নাকি? ডিজাইনটা আমি এভাবে করলাম, উপরে নিচে করে করলাম, ঠিক আছে। আইডির জন্য একটা লাগবে, একটা লাগবে কিসের জন্য, এই গ্রুপটা একটা লাগবে টাইটেলের জন্য, আর একটা লাগবে কিসের জন্য, ডেসক্রিপশনের জন্য। তো এই কন্ট্রোলটার নাম দিয়ে দিব কি টিএক্সটি আইডি, যেহেতু এটাকে নিয়ে আমি কি করব, কোড বিহাইন্ডে কাজ করব, নেমিংটা ঠিক করে দিতে হবে। আচ্ছা, দেন এটার নাম করে দিব কি টিএক্সটি টাইটেল, এই লেভেলটারও কি করে দিব, টাইটেল করে দিব। প্রপার্টিসে আসেন, এটা টেক্সট কি করব, ডেসক্রিপশন। আচ্ছা, এখানে আসেন, ডেসক্রিপশনের জন্য কি আসলে আপনি করবেন, এই নরমাল টেক্সট বক্স নেবেন না বড় টেক্সট বক্সটা নেওয়া উচিত? বড়টা নেওয়া উচিত না? তো এটা এই কন্ট্রোলটা ডিলিট করে দিয়ে আমি এখান থেকে কি টেক্সট বক্স নিয়ে আসবো, যে রিচ টেক্সট বক্সটা নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম। সো এই কন্ট্রোলটার নাম দিব কি আরটিএক্সটি ডেস্ক। সো আমার দেখেন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল না? এখানে কিন্তু আমি কোনো কোডের কাজ এখনো করি না, জাস্ট আমি আমার ডিজাইনটাকে করলাম। আমার ডিজাইনটা মোটামুটি রেসপন্সিভ হয়েছে না? দেখেন, মানে আগের তুলনায় একটু হইলেও ভালো লাগবে না? বড় ছোট হইলে এক জায়গায় খালি পড়ার থেকে একটু জায়গাটা ঘুরে আছে, দেখতে ভালো লাগতেছে। সো আমার ডিপার্টমেন্টের ডাটা শো করার জন্য বা ডাটাকে এডিট করার জন্য যা যা দরকার ডিজাইনে, এগুলা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, ডাটা আস্তে আস্তে ফেচ করা শুরু করতে হবে, ফেচ করা বা ইনসার্ট দেওয়া এগুলো শুরু করতে হবে। তাইলে আসেন, সবার ফার্স্টে কি হবে, ফর্মটা লোড হওয়ার সাথে সাথে কি আমার ডিপার্টমেন্টের ডাটাগুলো লোড হয়ে যাওয়া উচিত না? এই কন্ট্রোলের মধ্যে লোড হয়ে যাওয়া উচিত। আচ্ছা, লোড হয়ে যেহেতু যাওয়া উচিত, তাহলে আমরা কি করব, এই যে ডাটা লোড করা, ডিপার্টমেন্টের ডাটা লোড করার যে কোডটা, এটা কোন অ্যাকশনে লিখব, কোন অ্যাকশনে লিখব স্যার? যেমন সেভ বাটন প্রেস করলে কি হবে, সেভের কাজ হবে। ডিলিট বাটন প্রেস করলে ডিলিট কুইরির কাজ করবে। আমি যদি বলতাম ডিলিট কুইরির যে কোডটা এটা কোথায় লিখবো, তাহলে আপনারা কি বলতেন, ডিলিট বাটনে অ্যাকশনে লিখবো, এটাই তো বলতেন নাকি? ওইরকম আমি জিজ্ঞেস করতেছি যে ডিপার্টমেন্ট লোড করা কোডটা কোথায় লিখবো? এই ফর্মের লোড ইভেন্টে লিখবো না? ফর্মটা যখন লোড হবে তখনই তো আমি চাচ্ছি ডিপার্টমেন্টের ডাটা লোড হয়ে যায়। আচ্ছা, সো এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে ফর্মের লোড ইভেন্ট পেয়ে যাব। এখানে এসে আমি কি লিখবো, ডিপার্টমেন্ট লোড করার যে কোডটা আছে সেই কোডটা লিখবো। আচ্ছা, সো লিখি var কুইরি ইকুয়াল টু কি লিখবো, আমার যে কুইরিটা দরকার সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট। আপনারা ডাইরেক্ট এখানে কুইরি লিখতে চান না, আপনারা সবসময় কি করবেন, এখানে লিখে রান করে নিয়ে আসবেন। আমার লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি লিখি, এক্সিকিউট করলাম, ওকে রান করতেছে। তাহলে কপি করি,
এখানে কি করব, পেস্ট করলাম। এটা কি টাইপের কুইরি, সিলেক্ট কুইরি। তো সিলেক্ট কুইরি আমাকে কি করবে, ডাটা রিটার্ন করবে। তাহলে আমার ডাটা অ্যাক্সেস ক্লাসে কোন মেথডটাকে কল করতে হবে, গেট ডাটা মেথডটাকে কল করতে হবে। সো আমি এখানে কি লিখবো, var data equal to data access dot get data, কুইরিটা পাস করব, ও আমাকে ডাটা রিটার্ন করবে। যদি ডাটা ইকুয়াল টু কি রিটার্ন করে, নাল রিটার্ন করে, তাহলে তার মানে কোনো সমস্যা আছে, আমি এই ফাংশনের নিচে আর ফার্দার কি করব না, কাজ করব না। আচ্ছা, আর যদি না হয় ডেটা আমার কাছে চলে আসছে, এই ডেটাটাকে আমি কি করব, আমার ওই কন্ট্রোলটাকে তো শো করব। আচ্ছা, একটা জিনিস ভুল করে আসছি, সেটা হলো কি, এই যে এই কন্ট্রোলটা নিয়েও তো কোড বিহাইন্ডে কাজ হবে না, এটা কিন্তু নাম ঠিক করে আসি নাই। এটার নাম দিলাম কি, ডিজিবি ডেটা। কোথায় কোডটা, সরি। আচ্ছা, সবার ফার্স্টে এই কুইরির উপর ডিপেন্ড করে কলাম জেনারেট করবে নাকি কলাম অলরেডি আমরা জেনারেট করে আসছি, কলাম অলরেডি জেনারেট করে আসছি। তার মানে আমার ডিজিবি ডাটার মধ্যে যে প্রপার্টিটা আছে অটো জেনারেট কলাম, ওটাকে কি করে দিতে হবে, ফলস করে দিতে হবে, যাতে ও নিজে না জেনারেট করে, আমি যেগুলো দিয়ে আসছি ওগুলোই যাতে দেখায়। আচ্ছা, তারপর ডাটা ধরায় কিভাবে, ডিজিবি ডাটা ডট ডাটা সোর্স ইকুয়াল টু ডেটা দিলে ডেটাটা ধরাবে। আচ্ছা, এই ডেটা ধরানোর পরে ওর ডিজাইনটাকে কি করবে, ইনিশিয়ালি ডিজাইনটা খালি থাকবে, কোনো রো থাকবে না। এই ডাটাটা ধরানোর পর কি দুইটা রো বানাইতে হবে না, সো ডিজাইনটা মাঝে মধ্যে একা একা কি হয় না, রিফ্রেশ হয় না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, ডিজিবি ডাটা ডট রিফ্রেশ মেথডটাকে কল করে দিতে হবে। কথা বুঝাইতে পারতেছে? সো এখন দেখেন ফর্মটাকে যদি আমি লোড করি তাহলে কি হচ্ছে, স্যার ম্যাডামরা ডাটা লোড হয়েছে, একদম ইনিশিয়ালিতে লোড হয়ে গেছে ডাটা, সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? আচ্ছা, আর একটা জিনিস দেখতে ই লাগতেছে না, রোটা সিলেক্ট হয়ে ওই ওয়ান প্রেস করা মানে কি ফুল রোটাই সিলেক্ট হয়ে আছে না, বাট সিলেকশন দেখাচ্ছে শুধু কার উপরে, ওইটার উপরে। এটা যদি করতে চাই তাহলে কি করতে হয়, এখানে ক্লিক করে কোথায় যাব, প্রপার্টিসে যায় রো সিলেকশন মোড বলতে একটা অপশন আছে না, আছে না, না রো সিলেকশন মোড না, শুধু সিলেকশন মোড বলতে একটা অপশন আছে, ওইটাকে আমি কি করে দিব, ফুল রো সিলেক্ট করে দিব। এখন যদি রান করি, আমার ফুল রোটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। আচ্ছা, এরপরে আসেন আমরা আস্তে আস্তে এক একটা বাটনের অ্যাকশনে আসি। এবার আসেন রিফ্রেশ পেজ করলে কি হওয়া উচিত, রিফ্রেশ পেজ করলে কি হওয়া উচিত স্যার ম্যাডাম, রিফ্রেশ বাটনের কাজ কি বাবা, পেজটাকে রিফ্রেশ করা। দ্যাট মিনস এই যে ডাটাটা আপনি অলরেডি লোড করে রাখছেন সেই ডাটাটাকে আবার লোড করা। কারণ কি হইতে পারে, মনে করেন আপনি ডাটাটাকে লোড করছেন, এই মুহূর্তে হইতে পারে না লেটস সে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরই ঢুকে ডিপার্টমেন্ট টেবিলে আরেকটা ডাটা এন্ট্রি দিয়ে দিছে, বা অন্য একজন যে সফটওয়্যার ইউজ করতেছে সে এখানে ঢুকে একটা ডাটার এন্ট্রি দিয়ে দিছে, হইতে পারে না, হই দিতে পারে, একটা সফটওয়্যার তার একজন চালাবে না এন্ট্রি, বাট আপনার ফর্মের মধ্যে কি ওই ডাটাটা লোড হয়ে আছে, কারণটা কি, ডাটাটাকে তো আপনি আগে অলরেডি একবার লোড করছেন, ও তো আবার লোড করে নাই, সো ওই চেঞ্জেসটা পাচ্ছে না। এই জিনিসটা করার জন্য আমি কি দিছি, রিফ্রেশ বাটনটা দিছি। সো রিফ্রেশ বাটন ক্লিক করলে কি হওয়া উচিত তাইলে ম্যাডামরা, এই যে ডাটা লোড করার যে কোডটা লিখছি সেই ডাটাটাই আবার লোড করতে হবে না, যে আবার আমি সার্ভার থেকে ডাটা নতুন করে নিয়ে আসবো, দেন ওটাকে কোথায় ধরাবো, আমার ডাটা গেটওয়ে এর মধ্যে ধরাবো। এখন এই ফাংশনের মধ্যে এই কোডটা অলরেডি লেখা আছে না, বাট এটা কি একটা নরমাল ফাংশন, মানে চাইলে কি এই ফাংশনকে আমি কল করতে পারবো, এটা তো একটা বাটন ক্লিকের ফাংশন, কিন্তু এটা একটা অ্যাকশন লিসেনার বলতে পারি আমি, এটা কিন্তু আমাদের নরমাল যে ফাংশনগুলো লিখে ওই ফাংশন না, বাট এটাকে চাইলে কিন্তু আমরা কি করতে পারবো না, কল করতে পারবো না। এর জন্য আমরা সবসময় কি ট্রাই করব, যে আমাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো আমরা নিজেদের একটা নরমাল ফাংশনের মধ্যে লিখে নিব। যেমন আমি যদি এইভাবে লিখে নিই, প্রাইভেট ভয়েড লোড ডাটা, হ্যাঁ, এটা লিখে নিয়ে এই কোডটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তারপর সিম্পলি এই অ্যাকশন লিসেনার থেকে ওই ফাংশনটাকে জাস্ট কল করে দেই, তাহলে একই কথা হবে না, একই কথা হয়।
আগে কোডটা, এই কোডটা কি ছিল, এই ফাংশনের ভিতরে ছিল। আমি কি করলাম, কোডটাকে আরেকটা ফাংশনে সরিয়ে নিলাম, যেটা নাম দিলাম লোড ডাটা। দেন ওই অ্যাকশন হিসেবে আমি ওই ফাংশনটাকে জাস্ট কল করলাম, সেম কাজই তো করবে। এটা করাতে কি লাভ হয়েছে, এখন এই ফাংশনটাকে আমি আমার রিফ্রেশ বাটনের ক্লিক থেকেও কি করতে পারবো, কল করতে পারবো। সেম কোড আমার বারবার কি করা লাগতেছে না, লেখা লাগতেছে না। সো এখান থেকে আমি কি করব, দিস ডট লোড ডাটাকে কল করে দিব। সো এখন যদি রান করি, এখন তো ইনিশিয়ালি বিবিএ সহ আসবে, যেহেতু আবার নতুন করে লোড হইতেছে। আমি যাই এসকিউ সার্ভারে আবার একটা এন্ট্রি দিই। আর কি আছে আমাদের, লেটস সে ম্যাথ আপডেট করলাম। সো আমি যদি এখন যে আমার ফর্মের এই রিফ্রেশ বাটনটা প্রেস করি, তাহলে আমার ম্যাথও চলে আসা উচিত। দেখেন প্রেস করলে ম্যাথটাও চলে আসলো। রিফ্রেশ বাটনের কাজ বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন ডান পাশের ফর্মটার দিকে যদি খেয়াল করেন, ডান পাশের ফর্মটা সব খালি, সব খালি না ডান পাশের ফর্মটা? তার মানে ডান পাশের যে ফর্মটা এটা কি মোডে আছে, ডান পাশের যে ফর্মটা এটা কি মোডে আছে, নিউ মোডে আছে বলতে পারি না, ইউজারকে একটা নতুন এন্ট্রি দেওয়ার মোডে আছে, ঠিক না? বাট বাম পাশের ফর্ম দেখলে কি মনে হচ্ছে, সিএসসি টা সিলেক্ট হয়ে আছে। কথা বুঝতে পারতেছি, দুইটার মধ্যে সমস্যাটা কি বুঝতে পারতেছেন? ডান পাশটা দেখলে মনে হচ্ছে যে কোনো ডাটা সিলেক্ট করা নাই, ইউজার নতুন ডাটা এন্ট্রি দিল। আর বাম পাশটা দেখলে মনে হচ্ছে কি সিএসসি সিলেক্ট হয়ে আছে। সো আপনি দুই ভাবে এটাকে সলভ করতে পারেন। একটা কি, যেটা সিলেক্ট হয়ে আছে ওইটা ডাটা এখানে লোড করে দেন, যাতে ইউজার আপডেট করতে পারে। আর অথবা কি আছে, এখানে সিলেকশন সরায় দেন, সহজ হলো সিলেকশন সরায় দাও, আমরা ওইটাতেই যাব। আচ্ছা, সিলেকশন কিভাবে সরায়? সিম্পলি আমার ডাটাটা যে রিফ্রেশ করার পরে আমি কি করব, ডিজিভি ডাটা ডট ক্লিয়ার সিলেকশন বলতে একটা মেথড আছে, এই মেথডটাকে কল করে দিলে কি হবে, ডাটা গ্রিড ভিউর সিলেকশন গায়েব হয়ে যাবে। এখন যখন রান করব তখন দেখেন, দেখছেন এখানে ডাটা কি হয়ে গেছে, সিলেকশন চলে গেছে। সো বাম পাশে কোনো কিছু সিলেকশন নাই, ডান পাশে কোনো কিছু কি নাই, সিলেক্ট করা নাই। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে, ইউজার যদি এটাকে আপডেট করতে চায় তাহলে কি হওয়া উচিত, যখন আমি এখানে ক্লিক করব সেই ডাটাগুলো এখানে চলে আসবে, দেন ওইটাকে আপডেট করবে, এক্সিস্টিং ডাটাটাকে আপডেট করবে, রাইট? এটাই হওয়া উচিত না, যে বাম পাশে যখন ক্লিক করবো ডান পাশে ওইটা এডিটেবল মোডে চলে আসবে, ইউজার দেন ওটাকে কি করবে, এডিট করবে নাকি? এটা কিভাবে করবে? এটা করার জন্য যেটা করতে হবে, আমাদের যে ডাটা গ্রিড ভিউটা আছে, যেহেতু আমি ডাটা গ্রিড ভিউতে ক্লিক করতেছি, নিশ্চয়ই ডাটা গ্রিড ভিউর কোনো অ্যাকশনে কোডটা লেখা লাগবে। সো আমরা যদি ডাটা গ্রিড ভিউয়ার ক্লিক করি, এটা প্রপার্টিসে যাই এবং এটার অ্যাকশনে যাই, তাহলে দেখেন এটার বাই ডিফল্ট অ্যাকশন যেটা, ওটাকে বলা হলো সেল কন্টেন্ট ক্লিক। কি বলে? সেল কন্টেন্ট ক্লিক। বাট আমরা কোড লিখবো সেল ক্লিকের মধ্যে। ভালো মতো এগুলো শুনে রাখেন, ডাটা গ্রিড ভিউয়ের বাই ডিফল্ট ইভেন্ট কোডটা সেল কন্টেন্ট ক্লিক, বাট আমরা কাজ করবো কিসে, সেল ক্লিকে। কারণটা কি, সেল কন্টেন্ট ক্লিক আর সেল ক্লিকের মধ্যে পার্থক্য বুঝতেছেন নাম শুনে? সেল কন্টেন্ট ক্লিক এই অ্যাকশনটা কখন ফায়ার হবে, যদি আপনি কার্সার নিয়ে এই সেলের মধ্যে প্রেস করেন, তাহলে ওই অ্যাকশন ফায়ার হবে না। ও শুধুমাত্র ফায়ার হবে কখন, এই সিএসসি লেখার উপর ক্লিক করলে, সেলের কন্টেন্টের উপর ক্লিক করলেই ওই অ্যাকশনটা ফায়ার হবে। বাট অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, সেলের যে কোনো জায়গায় ক্লিক করলেই তো ফায়ার হওয়া উচিত না। দ্যাটস ওয়াই আমরা সেল কন্টেন্ট ক্লিক ইউজ না করে কি করব, সেল ক্লিক ইউজ করব। সো প্রপার্টিসে যাব, সেল ক্লিকে ডান পাশে যে খালি জায়গাটা আছে ওখানে কি করব, ক্লিক করব। আচ্ছা, ও এই যে দুইটা প্যারামিটার আছে, দুইটা প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটারের মধ্যে এই ই প্যারামিটারটার মধ্যে পাঠায় দেয় আমার কাছে যে কত নম্বর রো কি হয়েছে, ক্লিক হয়েছে, ঠিক আছে? সো আসেন মেসেজ বক্সে আগে শুধুমাত্র এই রো নাম্বারটা আইনা দেখি কি বুঝতেছি। ই ডট রো ইন্ডেক্স এরর দিচ্ছে, কারণ হইলো কি স্ট্রিং অ্যাকসেপ্ট করে। দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমাকে কত বলতেছে, 0 না, এখানে ক্লিক করলে আমার 2 নাম্বার রো, মানে অ্যারের মতো ইন্ডেক্সিং হয়েছে 0 1 2। আচ্ছা, এখন দেখেন আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারবেন, এখানে ক্লিক করলে কত আসতেছে,
1 আসতেছে। দ্যাট মিনস আপনার কলামের উপর যখন ক্লিক হচ্ছে তখনও কিন্তু এই ইভেন্টটা ফায়ার হচ্ছে, বাট ওই সময় কি আমি কোনো কাজ করব? ওই সময় আমি কোনো কাজ করব না। তো সিম্পলি এইখানে আইসা আমার সবার ফার্স্টে কি করতে হবে, কি চেক করতে হবে যে ইফ ই ডট রো ইন্ডেক্স গ্রেটার দেন ইকুয়াল 0 হইলেই আমি কি করব, কাজ করব, আদারওয়াইজ কাজ করব না। এখন আমি কাজটা কি করব? আমার ডাটা গেট ভিউতে যে ডাটাটা আছে, ডাটাটা আইনা কোথায় দেখাবো? টেক্সট বক্সের মধ্যে দেখাবো। এটাই তো কাজ নাকি আমার? সো দেখেন এই জিনিসটা আমি কিভাবে লিখবো, txt id ডট টেক্সট। ডাটাটা আছে কার কাছে? ডাটা গিট ভিউ এর কাছে। ডাটা গিট ভিউ এর নাম কি? ডিজিবি ডাটা। এটা লেখা মানে হলো আমি ফুল টেবিলটার অ্যাক্সেস পাইলাম। এখন আমার ফুল টেবিলটার একটা স্পেসিফিক রো এর কাছে যাওয়া লাগবে। স্পেসিফিক রো এর কাছে কিভাবে যাব? ডট প্রেস করে রোজ নামে একটা প্রপার্টি আছে, ও একটা কালেকশন ভেরিয়েবল। ওর কত নম্বর রো এর কাছে যাব সেটা কোথায় আছে? ই ডট রো ইন্ডেক্স এর মধ্যে আমার কাছে আছে যে কোন রোটা ক্লিক হয়েছে। সো আমি অত নম্বর রো এর কাছে যাব, ই ডট রো ইন্ডেক্স। এতটুকু লেখা মানে হলো কি, আমি ওই টেবিলে একটা নির্দিষ্ট রো এর কাছে গেলাম। আর আমি তো নির্দিষ্ট রো এর কাছে যাওয়া দরকার নাই, আমার ওই রো এর আবার নির্দিষ্ট সেলের কাছে যাওয়া লাগবে না। কোন সেলের কাছে যাব? আইডি সেলের কাছে যাব। সো আমি এখানে কি লিখবো, দেন ডট সেলস। আচ্ছা, আইডিটা আমার কত নম্বর সেলে আছে বাবা? ফার্স্ট সেলে আছে না? ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, ফার্স্ট সেলে আছে। সো আমি সেলস কত দিব? 0, দেন ডট ভ্যালু ডট টু স্ট্রিং। এটা হলো একটা ডাটা গেট ভিউয়ার, একটা নির্দিষ্ট রো এর নির্দিষ্ট সেলের ডাটা যদি ফেচ করতে চাই এটা এইভাবে লিখতে হয়। সিম্পলি দেখেন, অনেক বড় কোড হইলো আন্ডারস্ট্যান্ডেবল। আপনি যদি বুঝা লেখেন একদম সহজ। ফার্স্টে আমার টেবিলটাকে অ্যাক্সেস করতে হবে। টেবিল রিপ্রেজেন্ট করতেছে কি দিয়ে? ডিজিবি ডাটা দিয়ে। ওই টেবিলে একটা নির্দিষ্ট রোর কাছে যাওয়া লাগবে। তো রো গুলো কোথায় আছে? রোস এর মধ্যে আছে। সেটা নির্দিষ্ট রো নাম্বারটা কোথায় আছে? আমার ই ডট রো ইন্ডেক্স এর কাছে আছে। সো আমি ইন্ডেক্সিং করে দিলাম ই ডট রো ইন্ডেক্স, চলে আসলাম একটা নির্দিষ্ট রো এর কাছে। এখন ওই রো এরও আমার কোথায় যাওয়া লাগবে? একটা নির্দিষ্ট সেলের কাছে যাওয়া লাগবে। দ্যাটস ওয়াই ডট সেল দিছি। এখন আমি কি জানি টিএক্সটি আইডির মধ্যে কাকে কার ইনফরমেশন দেখাবো? আইডি ইনফরমেশন তো দেখাবো। আইডি আছে আমার 0 নাম্বার কলামে, সো দ্যাটস ওয়াই আমি এখানে 0 দিছি। দেন ডট ভ্যালু দিছি, ভ্যালু দিলে আমার ওটা ভ্যালুটা ফেচ করে দিচ্ছে, ওটাকে স্ট্রিং এর জাস্ট আমি কনভার্ট করে দিতেছি। তো সিমিলারলি আমি যদি নেমের মধ্যে দেখাইতে চাই, মানে টাইটেলের টেক্সট দেখাইতে চাই, তাহলে কিভাবে লিখবো? টিএক্সটি টাইটেল ডট টেক্সট। এই সেম কোড না, এই সেম কোড, জাস্ট সেলের নাম্বারটা চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। আবার rtxt description ডট টেক্সট ইকুয়াল টু কি হবে? এই সেম কোড জাস্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। কথা বুঝাইতে পারতেছি? তো এখন যদি আমি রান করি, দেখেন নিউ মোডে আছে। এটাকে যদি ক্লিক করি, দেখছেন ডাটা ডান পাশে এডিটেবল ফরম্যাটে চলে আসতেছে। এখন ইউজার চাইলে যায় ওই এডিটেবল ফরম্যাটে লিখতে পারতেছে। সবাই বুঝতে পারছেন? এখন ভালো মতো চিন্তা করে দেখেন, আমার যে আইডি কলামটা সেটা অটো জেনারেট হয় না? সো আপডেট করি আর নতুন ইনসার্ট দেই, সেই ক্ষেত্রে ইউজার কি আইডিটাকে চেঞ্জ করতে পারবে? চেঞ্জ করতে পারবে না। সো এই যে আইডি কন্ট্রোলটা এখন তো ইউজার চেঞ্জ করতে পারতেছে, ইউজার চাইলে কি করতে পারতেছে? লিখতে পারতেছে। সেটা লিখতে দেওয়া উচিত। তাইলে আমরা এই যে টেক্সট বক্সটা আছে এটাকে কি করে দিব? টিএক্সটি আইডির যে টেক্সট বক্সটা আছে এটাকে কি করে দিব? রিড অনলি করে দিব। রিড অনলি বলতে একটা প্রপার্টি আছে, দেখেন এটাকে আমি ট্রু করে দিব। তাহলে ইউজার তখন আর কি করতে পারবে না? সো এখানে যাই ইউজার আর কোনো কিছু করতে পারতেছে না, চেঞ্জ করতে পারতেছে না। সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? আচ্ছা, আমি তো আমার এডিট মোডে চলে আসলাম। এখন নিউ প্রেস করলে কি আমার নতুন মোডে চলে আসা উচিত না? সিলেকশন ক্লিয়ার হয়ে যাবে, ডান পাশেরটা খালি হয়ে যাবে, যাতে ইউজার নতুন করে লেখে, রাইট? তাইলে এবার নিউ বাটনে ক্লিকে যাই। কোথায় নিউ বাটনে ক্লিক? এই যে নিউ বাটনে ক্লিক করলাম। এখানে না লিখে আমি কি করলাম, আরেকটা ফাংশন লিখে নিলাম, প্রাইভেট ভয়েড কি নিউ ডাটা। এখানে দিস ডট নিউ ডাটাটাকে কল করে দিলাম। তো সিম্পলি একই কাজ হবে। নতুন ডাটার যে কাজটা আমি এখানে করবো, এখানে এসে কি করব? এক নম্বর কথা হলো আমার ডাটা গিট ভিউ সিলেকশন ক্লিয়ার হয়ে যাবে। সো আমি কি লিখবো? ডিজিবি ডাটা ডট ক্লিয়ার সিলেকশন।
আরেকটা কি হবে ম্যাডামরা, আর কি হবে, বাম পাশের কন্টেন্ট গুলা খালি হয়ে যাবে নাকি? তাহলে টিএক্সটি আইডি ডট টেক্সট ইকুয়াল টু কি করে দিব, এমটি করে দিব। টিএক্সটি টাইটেল ডট টেক্সট ইকুয়াল টু কি করে দিব, এমটি করে দিব। আর টিএক্সটি ডেসক্রিপশন ডট টেক্সট ইকুয়াল টু কি করে দিব, এমটি করে দিব। বুঝতে পারছেন? এখন যদি আমি রান করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যদি নিউতে প্রেস করি, বাম পাশ থেকে সিলেকশন ক্লিয়ার হয়ে যাবে আর ডান পাশ থেকে খালি হয়ে যাবে। দেখেন নিউ প্রেস করলাম, হয়েছে? বুঝা যায়? আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পর এবার যদি আমি রিফ্রেশ বাটনে প্রেস করি, রিফ্রেশ বাটনটা প্রেস করলে কি হয়, ডাটা নতুন করে লোড হয়, আর ডাটা গ্রিড ভিউ ডাটা কি হয়ে যায়, সিলেকশনটা ক্লিয়ার হয়ে যায়। ডান পাশেটা ক্লিয়ার হয়েছে, ডান পাশেটাও ক্লিয়ার করার দরকার না? রিফ্রেশ বাটন প্রেস করলে তো সবই ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আমি এখন সিম্পলি কি করতে পারবো, এই যে নিউ ডাটাতে একটা আলাদা ফাংশন লিখেই রাখছি। সো এবার রিফ্রেশ বাটন ক্লিকে যে যেমন লোড ডাটা লিখছি, আবার কি লিখবো, দিস ডট নিউ ডাটা লিখবো। তাহলে কি হবে, রিফ্রেশ বাটনের সময় লোড ডাটা ক্লিয়ার করবে, বাম পাশের ডাটাকে মানে ক্লিয়ার করবে না, বাম পাশের ডাটাটাকে রিফ্রেশ করবে এবং সিলেকশন ক্লিয়ার করে দিবে, এবং নিউ ডাটা ফাংশনটা কি করবে, ডান পাশের ডাটাটাকে ক্লিয়ার করে দিবে। সো দেখেন রিফ্রেশ করলে দুই জায়গায় ডাটাই কি হয়ে গেল, রিফ্রেশ হয়ে গেল। সবাই বুঝতে পারছে এই পর্যন্ত? এইবার আসেন ডিলিট বাটন। সেভ বাটনটা আমরা সন্ধ্যার সময় যে ক্লাস আছে ওইখানে দেখবো না, ডিলিটটা শেষ করে দিই। এবার আসেন ডিলিট বাটনে। ডিলিট বাটনের কাজ কি হবে, যেটা সিলেক্ট থাকবে সেটাই ডিলিট করা। সিলেকশন ছাড়া কি ডিলিট করতে পারবে? পারবে না। সো ডিলিট বাটনে যদি আসি, সবার ফার্স্টে আমার কি চেক করতে হবে, আচ্ছা একটা রো যে সিলেক্ট আছে এটা বুঝবো কিভাবে, সবার আগে এটা বল, একটা রো যে সিলেক্ট আছে এটা বুঝবো কিভাবে? কারণ সিলেকশন ছাড়া তো আমি ডিলিট করতে পারবো না। একটা রো যে সিলেক্ট আছে সেটা বুঝবো কিভাবে বলেন? দেখেন রান করি আমি, রো সিলেক্ট আছে, রাইট? নিউ প্রেস করলাম, রো সিলেক্ট নাই। একটা রো যে সিলেক্ট আছে এটা কিভাবে বুঝবো? কি যে, হ্যাঁ আপনি যেটা বলতেছেন যে একটা প্রপার্টি আছে সিলেক্টেড রোজ বলতে, ওটার যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বুঝে নিব যে একটা রো সিলেক্ট আছে। বাট আমাদের কাছে আরো একটা ইজি ওয়ে আছে, সেটা হইলো এইটা, যখন আমি আমি যেভাবে আমার পেজটাকে ডিজাইন করছি দেখেন, যখন একটা রো সিলেক্ট হচ্ছে তার আইডিটা এই কন্ট্রোলের মধ্যে যা বসতেছে না, আর যখন নিউ হচ্ছে ওই টেক্সট ওই কন্ট্রোলটার মধ্যে কোনো ভ্যালু থাকতেছে। সো ওই কন্ট্রোলটা এমটি থাকা মানে কোনো রো সিলেক্ট নাই, আমি সোজা কথা এটা বলতে পারি না। আর যদি ক্লিক থাকে তাহলে আমি রো আইডি নাম্বারটাও আমি ওই কন্ট্রোলটা থেকে পেয়ে যাচ্ছি। আমার তো আইডি ধরেই ডিলিট করতে হবে নাকি? ডিলিট কি সবাইকে করে দিব? আইডি ধরেই তো ডিলিট করতে হবে। সো আমি পেজ যখন ডিজাইন করতেছি এগুলো কিন্তু মাথায় রেখেই করছি। সো আগে আইডি ডাটাটা ফেচ করি একটা ভেরিয়েবলের মধ্যে, স্ট্রিং আইডি ইকুয়াল টু কি করলাম, টেক্সটি আইডি ডট টেক্সট। তারপর আমি সিম্পলি কি চেক করব, ইফ আইডি ইকুয়াল টু কি এমটি হয় তাহলে আমি ইউজারকে কি বলবো, মেসেজ বক্স ডট শো যে প্লিজ সিলেক্ট এ রো ফার্স্ট। আর এখান থেকে কি করে দিব, রিটার্ন করে দিব যাতে নিচের কোড ফার্দার এক্সিকিউট না হয়। আচ্ছা যদি সিলেক্ট হয় তাহলে কি করব, ডিলিট করে দিব, ডাইরেক্ট ডিলিট করে দিব। ডিলিট করার আগে কি ইউজারকে জিজ্ঞেস করা উচিত না, জারি শিওর, কনফার্মেশন চায় না এরকম টাইপের কাজের সময়? আচ্ছা এই যে কনফার্মেশন মেসেজ, এটাও কিসের মাধ্যমে দেখায়, মেসেজ বক্সের মাধ্যমে দেখায়। কিন্তু মেসেজ বক্সে জেনারেলি যে আমরা কয়টা প্যারামিটার পাঠাই, মেসেজ বক্সে একটা প্যারামিটার পাঠাই যেখানে মেসেজটা লেখা থাকে যে কি মেসেজ দেখাতে যাচ্ছি। বাট এই সময় আপনার মেসেজ বক্সে কি পাঠাইতে হবে, তিনটা প্যারামিটার পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে, তিনটা প্যারামিটার পাঠাইতে হবে। ফার্স্ট এটা হলো অ্যাজ ইউজুয়াল আমার মেসেজটা কি, আর ইউ শিওর, আর কি। আচ্ছা সেকেন্ড প্যারামিটারটা হলো আপনার যে মেসেজ বক্সটা আসতেছে ওইটা একটা টাইটেল দিয়ে দিতে পারবেন। টাইটেলটা কি, কনফার্মেশন বলতে পারি আমি তো ইউজার কাছে কনফার্মেশন চাচ্ছি নাকি, এটা হলো আমার টাইটেল। আচ্ছা
সেকেন্ডটা কি, নরমালি মেসেজ বক্সের মানে থার্ড প্যারামিটারটা কি, নরমালি মেসেজ বক্সের মধ্যে বাটন কয়টা আসে, খেয়াল করে দেখেন একটা আসে, ওকে আসে খালি, ঠিক আছে। বাট এখানে কোশ্চেন জিজ্ঞেস করতেছেন, তাহলে ইউজারকে কি এখানে দুইটা বাটন দিতে হবে না, ইয়েস অর নো। আচ্ছা, থার্ড প্যারামিটারটা এই জিনিসটাই বলে যে তুমি ওকে কয়টা বাটন দেখাইতে যাচ্ছ। এটা দেখানোর জন্য ইউজারের মানে ডট ফর্মাকে আমার একটা ক্লাস দিয়ে দিছে, মেসেজ বক্স বাটনস নামে একটা ক্লাস দিয়ে দিছে, যেটার মধ্যে ডট দিলে ও বিভিন্ন আমাকে অপশন দিবে যে তুমি শুধু ওকে দেখাইতে যাচ্ছ, তুমি শুধু ইয়েস নো দেখাইতে যাচ্ছ, ওকে ক্যান্সেল দেখাইতে যাচ্ছ, ইয়েস নো ক্যান্সেল দেখাইতে যাচ্ছ। আমি তো তিনটা অপশন চাই না, আমি চাই কয়টা অপশন, দুইটা অপশন, ইয়েস নো অপশন নাকি। এখানে আমি ইয়েস নো সিলেক্ট করব। আসেন এটার আউটপুটটাই দেখে আসি আগে, যে মানে এটা কি আসতেছে, আমি যা চাইছি সেটা আসতেছে কিনা। সবার ফার্স্টে কোনো কিছু সিলেক্ট করলাম না, ডিলিটে প্রেস করলাম, কি বলতেছে প্লিজ সিলেক্ট আ রো ফার্স্ট। আচ্ছা, এবার সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, দেখেন এই যে আর ইউ শিওর আসছে, উপরে টাইটেল আসছে কনফার্মেশন, নিচে আসছে কি ইয়েস নো বাটন। আচ্ছা, এইবার তাহলে ইউজার কি প্রেস করবে, ইয়েস প্রেস করবে, আদারওয়াইজ নো প্রেস করবে। আচ্ছা, এখানে দেখেন ক্রস কাজ করে না, যেহেতু কনফার্মেশন মেসেজ আপনি ইয়েস নো প্রেস করেই কাজ করতে হবে। আচ্ছা, এর আগে যেটা হইতো নরমালি মেসেজ বক্স গুলোর মধ্যে কি হইতো, ইউজারের কাছে বাটনই থাকতো একটা, ও প্রেস করতো কি ওইটাই প্রেস করতেছে, আমার জানার দরকার নেই ও কি প্রেস করতেছে। বাট এবার ইউজার কাছে অপশন আছে কয়টা, দুইটা অপশন আছে, তো আমার জানা দরকার আছে না ইউজার কোনটা প্রেস করতেছে। সো আমাদের যে শো ফাংশনটা আছে ও সবসময় কি করে, একটা রেজাল্ট রিটার্ন করে, বাট আমরা ওই রেজাল্টটাকে কোনো সময় কি করতাম না, স্টোর করতাম না, কারণ এর আগে আমাদের ওই রেজাল্টটা দরকার ছিল না। বাট এবার তো আমার জানা দরকার আছে যে ও ইয়েস প্রেস করছে না নো প্রেস করছে। দ্যাটস ওয়াই আমি ওকে কল করার আগে একটা ভেরিয়েবল নিয়ে নিব, রেজাল্ট নাম নেন আর যেটাই দেন, রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব, যেটার মধ্যে ও যে রেজাল্টটা ব্যাক করবে সেই রেজাল্টটা কি হবে, স্টোর হয়ে থাকবে। আচ্ছা, এরপর আমি কি চেক করব, যে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা নো কিনা। এই রেজাল্টটা যদি নো হয়, মানে ইউজার নো বাটন প্রেস করে, তাহলে কি কোনো কাজ করব। তাহলে আমি কি লিখবো, সিম্পলি ইফ রেজাল্ট ইকুয়াল টু এটাকে ডায়লগ রেজাল্ট বলে, যে ডায়লগ রেজাল্ট ডট যদি নো হয়, তার মানে ইউজার নো প্রেস করছে, আমি এখান থেকে সিম্পলি কি করব, রিটার্ন করে দিব, ফার্দার আর কাজ করব না। আর যদি কি করে, নো প্রেস না করে, ইয়েস প্রেস করে, তাহলে মেসেজ বক্সের মধ্যে আপাতত জন্য আমি শোতে কি দেখায় রাখতেছি, ডিলিটেড এই লেখাটা দেখায় রাখতেছি, মানে বোঝার জন্য যে হ্যাঁ ডিলিট করতেছি আমি এখানে। তো এখন যদি রান করেন, দেখেন ট্রিপলি সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, নো দিলাম, কোনো কাজ হয়নি, কারণ ইয়েস দিলাম আমার ডিলিটেড মেসেজটা শো করতো, ডিলিট প্রেস করলাম, ইয়েস দিলাম, আমার ডিলিটেড লেখা আছে। দ্যাট মিনস মেসেজ বক্স শো ডিলিটেড যে জায়গায় আছে ওই জায়গায় আমার এখন কিসের কাজটা করা লাগবে, এই যে ডিলিট যেটা লিখছি, মানে ডিলিট যে করতে চাচ্ছি সেই কাজটা আমার করা লাগবে। তাহলে ডিলিট কুইরি আগে একটা এসকিউএল সার্ভারে লিখে আসি, যে একটা নির্দিষ্ট রোকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কিভাবে লিখতে হয়, ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, আর কন্ডিশন বসাবো কার উপরে, আইডির উপরে কন্ডিশন বসাবো না, কারণ আইডি দিয়েই তো ইউনিকলি আমি একটা রোকে আইডেন্টিফাই করতে পারি। সো হোয়ার আইডি ইকুয়াল টু, লেটস সে আমি -1 লিখলাম, কারণ আমি এখন এই মুহূর্তে কোনো ডাটা ডিলিট করতে চাচ্ছি না, বাট কুইরিটা এক্সিকিউট করতেছে কিনা সেটা দেখে নিচ্ছি। এক্সিকিউট করলে 0 রোস এফেক্টেড বলছে, কারণ -1 দিয়ে তো কেউ নাই, বাট আমার কুইরি ঠিক আছে, আদারওয়াইজ আমার এখানে ইরর দিত, ঠিক আছে। যেমন এখানে আমি যদি আইডি 1 লিখতাম, আইডি 1 নামে কোনো কলাম আছে, আমি যদি এখন এক্সিকিউট করি দেখেন আমাকে ইরর দিচ্ছে। সো আমি এখানে কি করলাম, আইডি দিলাম, আমার এই কুইরি তাহলে ঠিক মতো কাজ করে, কপি করলাম, এই কুইরিটা কোথায় নিয়ে যাব, এই যে মেসেজ বক্স শো যেখানে ছিল এখানে নিয়ে যাব। এখানে কি লিখবো, var কুইরি ইকুয়াল টু, এই কুইরিটাকে কি করব, পেস্ট করে দিব। এখন সবসময় কি -1 ডিলিট হবে না, কোনটা ডিলিট হবে, এই যে আইডি ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা ডিলিট হবে নাকি। সেখানে আমি কি দিব, $সাইন দিব, আর এখানে -1 এর জায়গায় কি দিব, সিঙ্গেল কোটেশন মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডি ভেরিয়েবলের নামটা লিখে দিব। এটা কি টাইপের কুইরি, ডিলিট কুইরি। ডিলিট কুইরি আমাকে কোনো ডাটা রিটার্ন করে, রিটার্ন করে না। তাহলে এবার আমার ডাটা অ্যাক্সেস ক্লাসে কোন মেথডটা কল হবে, আরেকটা মেথড ছিল এক্সিকিউট এসকিউএল। ডাটা অ্যাক্সেসে কিন্তু দুইটা মেথড ছিল, একটা মেথড ছিল হলো গেট ডাটা, যেটা ডাটা রিটার্ন করে, সিলেক্ট কুইরি গুলো আমরা ওইখানেই পাঠাই। আরেকটা ছিল এক্সিকিউট এসকিউএল, যেটা কি করে, শুধুমাত্র কুইরিটাকে এক্সিকিউট করে দেয়, ও কোনো ডাটা রিটার্ন করে না। যেমন ইনসার্ট, আপডেট, ডিলিট, এরা কি করে না, কোনো ডাটা রিটার্ন করে না। দ্যাটস ওয়াই এই টাইপের কুইরি গুলো কাকে কল করব,
এক্সিকিউট স্কিলকে কল করব। আর এক্সিকিউট স্কিলটা আমাকে কি রিটার্ন করে? ট্রু আর ফলস রিটার্ন করে। সো আমি এখানে সিম্পলি কি লিখবো? ইফ ডাটা এক্সেস ডট এক্সিকিউট কুইরি এই ফাংশনটা যদি কি রিটার্ন করে? ফলস রিটার্ন করে, তার মানে কি হয়েছে? ডাটা ডিলিট হয়েছে? হয় নাই। আচ্ছা, ডাটা যদি ডিলিট না হয় তাহলে ক্যাচের মধ্যে থেকে কোনো ইরর অবশ্যই আমাকে অলরেডি শো করে দিছে। যদি মনে থাকে দেখেন, ডাটা এক্সেসে এক্সিকিউট কুইরি যে মেথডটা লিখছিলাম সেটার ভিতরে ক্যাচের মধ্যে ফলস রিটার্ন করতেছে আর ওখানে ইররটাও শো করে দিচ্ছে। তো ইররটা আমার এই পেজ থেকে তার শো করার কিছু নাই, আমি জাস্ট এখান থেকে কি করে দিব? রিটার্ন করে দিব। আর যদি সাকসেসফুলি ডিলিট হয়, এইবার আমি মেসেজ বক্সে কি দেখাবো? যে ডিলিটেড। কথা বোঝা যায়? দেখেন এই কোডটা একটু দেখেন, স্টেপ বাই স্টেপ লিখছি, আর ফুল কোডটা বুঝেন। সবার ফার্স্টে আমি যেহেতু ডিলিট করতে যাচ্ছি, কাকে ডিলিট করতে যাচ্ছি সেই ইনফরমেশনটা লাগবে। সেই ইনফরমেশনটা আমি কোথায় পাবো? আমার আইডি টেক্সট বক্স যেটা আছে ওটাতে পাবো। সো ওইটার যে ডাটাটা আমি আইডি ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। দেন কি চেক করলাম যে এই আইডি ভেরিয়েবলের ডাটাটা যদি এমটি হয় তার মানে ইউজার কোনো কিছু সিলেক্ট করে নাই। আমি ইউজারকে বললাম যে ভাই একটা রো সিলেক্ট করো, এখান থেকে রিটার্ন করে দিলাম, নিচে আরও গেল না। সিলেকশন যদি থাকে তখন নিচে আসতেছে, নিচে এসে কি করতেছে? ইউজারকে একটা কনফার্মেশন মেসেজ চাচ্ছে যে ভাই তুমি কি শিওর চাচ্ছ? ওইখানে ইয়েস নো দেখাচ্ছে। ও যদি নো প্রেস করে তাহলে রেজাল্ট ইকুয়াল টু, যদি নো হয় তাহলে আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। আর যদি নো প্রেস না করে তাহলে কোথায় আসবে? নিচে চলে আসবে। নিচে এসে এবার কি করতেছি? এই আইডির উপর ডিপেন্ড করে একটা ডিলিট কুইরি জেনারেট করতেছি। ওই কুইরিটাকে আমার এক্সিকিউট কুইরি মেথডের কাছে পাঠিয়ে দিতেছি। এই ফাংশনটার রেজাল্ট যদি ফলস হয় তার মানে কোনো ধরনের ইরর দিছে, কুইরিতে হোক বা আমার সার্ভার বন্ধ হোক, কোনো কারণে ইরর হয় নাই, ওই ইররটা শো করবো এখান থেকে। আর এখান থেকে আমি কি করে দিব? রিটার্ন করে দিব। আর যদি ফলস না আসে তার মানে আমার ডেটাবেস থেকে ডিলিট হয়ে গেছে, আমি ইউজারকে মেসেজ বক্সে শো করলাম কি ডিলিটেড। ঠিক আছে? সো আসেন এখন রান করে দেখি ডিলিট আসলে হয়েছে কিনা। সো সিলেক্ট করলাম, এটাকে প্রেস করলাম, তারপরে এখানে কি দিলাম? ডিলিট দিলাম। ও বলছে আর ইউ শিওর? ইয়েস। এখানে দেখেন ডিলিটেড মেসেজ চলে আসছে, বাট এখান থেকে কি ডিলিট হয়েছে? বাট আপনি যদি সার্ভারে যেয়ে দেখেন, সার্ভারে যেয়ে যদি আমি সিলেক্ট স্টাফ ডিপার্টমেন্টে যেখানে এক্সিকিউট করি, দেখেন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। মানে যেটা হয়েছে সার্ভার থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে, বাট আপনি ডাটাগুলো কি আগের থেকে লোড হয়ে আসা থাকে না? তো এই ডাটাগুলোকে কি করতে হবে? রিফ্রেশ করতে হবে। বাম সাইডে ডাটা রিফ্রেশ করার জন্য আমরা কি কল করব? দিস ডট লোড ডাটা ফাংশনটাকে কল করে দিব। ডান পাশেটা রিফ্রেশ করার জন্য কি করব? নিউ ডাটা ফাংশনটাকে কল করে দিব। বুঝতে পারছেন এই ফাংশনগুলোকে আলাদা লেখাতে কি সুবিধা হয়েছে? আমি কয়েক জায়গা থেকে এগুলোকে কি করতে পারতেছি? বারবার কল করে দিতে পারতেছি। তো এই ডিলিটেড মেসেজের পরে কি করব? আমি দিস ডট লোড ডাটা ফাংশনকে কল করব, দিস ডট নিউ ডাটা ফাংশনকে কল করব। এইবার যদি আমি রান করি, আর বিবি সিলেক্ট করে ডিলিট দেই, আর ইউ শিওর? ইয়েস। ওকে, দেখেন দুই সাইড থেকে ডাটা রিফ্রেশ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো আমার নিউ, ডিলিট, রিফ্রেশ, ডাটা লোড, আবার ডাটা গ্রিজভিতে ক্লিক করলে ডান পাশে এডিটেবল মোডে সব হয়ে গেছে। এখন বাকি আছে কে? একজন খালি, সেভ ফাংশনটা বাকি আছে। ঠিক আছে? সেভ ফাংশনের ডিটেইলসটা আমরা পরে দেখব। আমি জাস্ট একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি বা করে দিচ্ছি। সবার ফার্স্টে সেভ ফাংশনের সবার ফার্স্টের কাজ কি হবে? এই তিনটা কন্ট্রোল থেকে ডাটা ফেচ করা। ইউজার কি দিছে আগে তো ওইটা জানতে হবে। সো সেভ ফাংশনে যাব, সিম্পলি ডাটা ফেচ করব কিভাবে? স্ট্রিং আইডি ইকুয়াল টু txt id dot text, string title equal to কি দিব? txt title dot text, তারপর সবার লাস্টে কি? string description equal to txt desk dot text। ডাটা ফেচ করা শেষ। এখন জিনিসটা এই ডাটার উপরে আপনি ইনসার্ট কুইরি চালাবেন না ডিলিট কুইরি চালাবেন, সরি ইনসার্ট কুইরি চালাবো না আপডেট কুইরি চালাবো, এই জিনিসটা আমার সিম্পলি বোঝা দরকার। কিভাবে বুঝবো এটা বলেন তো?
আমার যে ডাটাটা আসতেছে সেভ প্রেস করলে, ঠিক আছে, যেমন এখানে লিখে যদি এখানে আমি লিখছি ই লিখে দিলাম, সেভ প্রেস করলে আপডেট হবে নাকি? তারপর আবার নিউ ক্লিক করে এখানে আমি কিছু লিখে ডেসক্রিপশনে কিছু লিখে সেভ প্রেস করলে কি প্রেস হবে, মানে কি হবে? ডিলিট হবে, সরি আরে বাংলা বলছি, নিউ হবে, ইনসার্ট হবে নাকি? কিভাবে বুঝবো এটা আমি? দেখেন আমি যখন নিউ দিচ্ছি তখন আমার এই আইডি ভ্যালুটা কি থাকতেছে? এমটি থাকতেছে আইডি ভ্যালুটা। আর এটা তো ইউজার ম্যানিপুলেট করতে পারে না, তার মানে আমি বুঝতেছি আইডি এমটি মানে ইউজার এখন নতুন ডাটা ইনসার্ট করতে যাচ্ছে, আর আইডির মধ্যে ভ্যালু আছে মানে এক্সিস্টিং ডাটাকে কি করতে যাচ্ছে? আপডেট করতে যাচ্ছে। তো আমি সিম্পলি এখানে কি করব? আচ্ছা সময় তো আছে, কইটা ফেলে। ইফ আইডি ইকুয়াল টু যদি এমটি হয়, আমি আপাতত জন্য যেটা করতেছি মেসেজ বক্সের মধ্যে শো করতেছি যে ইনসার্ট হবে নাকি, এটা মানে ইনসার্ট হবে নাকি? আর এলসে কি হবে? এলসে হবে হলো আপডেট। বুঝা যায়? তো আসেন আমি এখন যদি রান করি দেখি আমার ঠিক আছে নাকি। এই যে দেখেন সিলেক্ট করে আমি যদি সেভ প্রেস করি তাহলে আমাকে কি দিচ্ছে? ভুল লিখছি, কি লিখছি? ঠিকই তো লিখছি, আইডি ইকুয়াল টু এমটি হইলে, ও আচ্ছা সরি আপডেট হবে। সো এখানে যদি আমি সিলেক্ট করি, এখানে যদি সেভ প্রেস করি তাহলে আপডেট দেখাচ্ছে, যদি নিউতে প্রেস করে কিছু লিখে দেন সেভ প্রেস করি তাহলে আমাকে ইনসার্ট দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন ইনসার্ট আপডেট একই টাইপের কুইরি না? এই দুইটার জন্য কি আমি কোন মেথড কল করব? এক্সিকিউট এসকিউএল মেথডকেই কল করব। খালি চেঞ্জটা কি হবে? আমার কুইরিটা চেঞ্জ হবে না? সো আমি যদি এই দুইটা ব্লকের উপরে একটা ভেরিয়েবল নিয়ে নিই, স্ট্রিং কুইরি ইকুয়াল টু এমটি স্ট্রিং নাকি, যদি আইডি ইকুয়াল টু এমটি হয় এই কুইরির মধ্যে আমি কি লিখবো, কি টাইপের কুইরি লিখবো আমরা? এই ব্লক মানে আসা মানে কি, ইনসার্ট কুইরি লিখতে হবে আমার কুইরি ভেরিয়েবলের মধ্যে। আমি সিম্পলি কি লিখবো? ইনসার্ট কুইরি লিখবো। ইনসার্ট কুইরি একটা লিখে আসি আগে, কিভাবে লেখে? ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট, তারপর কি দিতে হয়? ভ্যালুস। আইডির ভ্যালু তো আমি দিব না, আমি শুধু কার ভ্যালু দিব? টাইটেলের ভ্যালু দিব, কারণ আইডি অটো জেনারেট হয় নাকি, আর ডেস্ক এটাই তো হবে নাকি। এই কুইরিটা আমি কপি করে নেই, এখানে আমি পেস্ট করি। এখানে এসডিএস হবে সব সময় না, এটা কোথা থেকে আসবে? টাইটেলের থেকে আসবে। সো এখানে আমি লিখলাম কি টাইটেল। এই ডেসক্রিপশন কোথা থেকে আসবে? ডেস্ক ভেরিয়েবল থেকে আসবে, এখানে লিখবো ডেস্ক। আর নিচের ব্লকে কি হবে? ইনসার্ট কুইরি জায়গায় কি হবে? আপডেট কুইরি হবে নাকি? তাহলে আপডেট কুইরি লিখে আসি। আপডেট কুইরি লেখা কিভাবে স্যার ম্যাডাম? আমরা আপডেট কিওয়ার্ড দিতে হয় নাকি, তারপরে টেবিলের নাম দিতে হয় যে কোন টেবিলকে আপডেট করব, দেন এখানে আপডেট করবেন কোন কোন কলামকে, এটা কিভাবে বুঝবেন? ইউজার তো একটা কলামও চেঞ্জ করতে পারে, ইউজার দুইটা কলামও চেঞ্জ করতে পারে, কোন কলামকে আপডেট করবো এটা কিভাবে বুঝবেন? আমরা এটা কোনো সময় বুঝবো না। আমরা কি করব? সবগুলা প্রাইমারি কি বাদে সবগুলা কলামকে আপডেট করব, যেটা চেঞ্জ থাকবে না ওইটা ওই ডাটাই আবার বসবে, আর যেটা চেঞ্জ হবে রিপ্লেস হয়ে যাবে। কথা বুঝতে পারতেছি? যেই টেবিলে যে কটা কলাম আছে প্রাইমারি কি বাদে সবগুলো কলামকে কি করে দিব? আপডেট করে দিব। তাহলে এখানে আপডেট সেট কি হবে? টাইটেল ইকুয়াল টু নিউ টাইটেল, সরি, তারপর কমা দিতে হয়, দেন কি লিখবো? ডেসক্রিপশন ইকুয়াল টু নিউ ডেস্ক। আর আপডেট কি সবাইকে করব? তাহলে একটা কন্ডিশন বসাইতে হবে না, ওয়্যার আইডি ইকুয়াল টু যে আইডিটা সিলেক্ট আছে, লেটস সে -1 দিলাম ফার্স্টে। এক্সিকিউট দিলে ঠিক মতো এক্সিকিউট হয়েছে, মানে কোনো এরর নাই, কিন্তু কোনো কেউ এফেক্টেড হয় না, কারণ আইডি -1 বলতে কেউ নাই। সো এটাকে কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব? আমার কোডের এই ব্লকে এবার ইনসার্ট কুইরি জায়গায় কি হবে? আপডেট কুইরি হবে। টাইটেল ইকুয়াল টু নিউ রার থাকবে সবসময় ফিক্সড না, এখানে কি আসবে? টাইটেল ভেরিয়েবলটা আসবে। ডেসক্রিপশনে নিউ ডেস্কের জায়গায় কি হবে? ডেস্ক হবে। আচ্ছা এখানে
সেমিকলন শেষ মানে সেমিকলনটা চলে গেছিল। এখানে -1 এর জায়গায় কি হবে? আইডি হবে। এখন এই ভাই কত কিছু সিলেকশন। আচ্ছা, এখন দেখেন এই ইফ এলস শেষ হওয়ার পরে তার মানে আমার কুইরি ভেরিয়েবলটার মধ্যে আমার ডিজায়ার্ড কুইরি আছে, যে আমার ইনসার্ট কুইরি এক্সিকিউট করতে হবে না আপডেট কুইরি এক্সিকিউট করতে হবে। কথা বোঝা যায়? তা আমি সিম্পলি কি করব, এই কুইরিটা এক্সিকিউট করব, যদি ফলস হয় কোনো কাজ করব না, যদি ফলস না হয় একটা মেসেজ দিব কি অপারেশন কমপ্লিটেড, জেনারিক মেসেজ দিতেছি কারণ আমি জানি না ইনসার্ট হয়েছে না আপডেট হয়েছে, ঠিক আছে। আর এরপরে কি করব, দুই সাইডে ডাটাই রিফ্রেশ করে দিতে হবে না, ডিলিটের মতো হুবহু এই সেম কাজটা করা লাগবে না। এখানে জাস্ট এই কোডটাকে কি করব, কপি করব, এখানে আইনা পেস্ট করব, আমার যেই কুইরিটা আসতেছে সেই কুইরিটা কি হবে এক্সিকিউট হবে। আচ্ছা, এখানে ডিলিটের জায়গায় কি লেখা আসবে, অপারেশন সাকসেসফুল বা অপারেশন কমপ্লিটেড দিলাম আর কি, কমপ্লিটেড। ওকে, বুঝা যায়? সো এখন দেখেন, এখন যদি আমি রান করি, অন্য টিচার এসে পড়ছে, 2 মিনিট সময় নিচ্ছি। এই যে এখানে দেখেন, এখানে ত্রিপুলি সিলেক্ট করলাম, লেটস সে ডেসক্রিপশনটা চেঞ্জ করে দিলাম। ত্রিপুলি মানে কি বোঝাচ্ছে, ইঞ্জিনিয়ারিং দিয়ে আমি যদি সেভ দেই, অপারেশন কমপ্লিটেড আসছে, ওকে দেই, এই যে দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং লেখা চলে আসছে, সিলেকশন চলে গেছে, গায়েব হয়ে গেছে। যদি নিউ দেই, নিউ দিয়ে এখানে যদি বিবিএ লিখি, ডেসক্রিপশনে যদি বিবিএ লিখি, সেভ দেই, অপারেশন কমপ্লিটেড, দেখেন বিবিএ চলে আসছে। সব বুঝতে পারছেন? এটা হইলো একটা কমপ্লিট ম্যানেজার ভিউ। একটা ফর্ম থেকেই একটা টেবিলের জন্য সব ধরনের কাজ এখানে করা যাচ্ছে। সো আপনাদের গ্রুপের পার মেম্বারের মিনিমাম রিকোয়ারমেন্ট হইলে এরকম একটা পেজ এক একজনের করা থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর সন্ধ্যার ক্লাসটাতে অবশ্যই কি করেন, কানেক্ট হয়েন। আর কিছু পড়াবো না সন্ধ্যার ক্লাসে, জাস্ট আমি কি বুঝাবো, একটা স্যাম্পল প্রজেক্ট দেখাবো যে একটা প্রজেক্ট দেখতে কিরকম হওয়া উচিত, আপনাদের একটা স্যাম্পল রিপোর্ট দেখাবো যে আপনাদের রিপোর্টটা দেখতে কিরকম হওয়া উচিত, আর ওই যে মাল্টিপল পার্সন একই প্রজেক্টে কাজ করলে কিভাবে কোডকে মার্জ করবেন। না, গিটেরটা আমি দেখাবো না, কারণ গিটে সবাই নিতে পারে না। যদি গিটে কাজ করতে চান সেক্ষেত্রে আমার ভিডিও টিউটোরিয়াল আছে আলাদা সেকশন, আমি দিয়ে দিব, ওইটা আমি আপনাদের দিয়ে দিব যারা কাজ করতে চান। বাট আমি আপনাদের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, গিট ইউজ করতে যায় না, কারণ ভার্সনিং এ একবার যদি মারা খান তাহলে ওইটা সলভ করতে করতেই, আমি ফাউল অর্ডার ইউজ করলাম, বাট ওইটা সলভ করতে করতেই আপনার পুরো টাইম শেষ হয়ে যাবে, দেখবেন পুরো প্রজেক্ট আবার নতুন করে করা লাগবে। আমি এত বছর ধরে নিচ্ছি, আমি স্টুডেন্টদের দেখছি, ভালো ভালো স্টুডেন্টদের দেখছি, এর জন্য আমি এটা বলতেছি। কারণ আমি আগে গিটই দেখাইতাম, এখন আমি গিট দেখাই না এই একটা কারণে, কারণ এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। কারণ ওর ব্রাঞ্চিং এ একবার যদি প্রবলেম হয়